ওকে ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই তো? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ ভাই। ওকে, তো যেহেতু আমরা বেসিক থেকে শুরু করব, আপনাদের বলে রাখবো যে আমরা ক্লাসের পাশাপাশি আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও শিখতে পারেন। ঠিক আছে, ওয়েবসাইটটা কি বলছিলাম, W3 স্কুল আছে, টিউটোরিয়ালস পয়েন্ট আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে। তো এগুলো সম্পর্কে দেখবেন। তো w3schools.com নামে একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, তো এখানে অনেক জিনিস আছে। এখানে এটা বিগিনারদের জন্য, যারা একদম নতুন কিছুই জানে না তাদের জন্য। ঠিক আছে, তো এখানে HTML CSS বুটস্ট্র্যাপ আছে, তারপরে সাস আছে, জাভাস্ক্রিপ্টের জন্য jQuery, রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার এগুলো আছে। এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো, একদিনে জানতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তারপর আসি হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটা কি জিনিস এগুলো সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা কিরকম এটা সম্পর্কে জানবো। ওকে, তো এগুলো শিখবো আমরা ধীরে ধীরে, একবারে নয়। তো এই একটা ওয়েবসাইট দেখতেছেন, এটা কিন্তু একটা ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইটটা কোনো এক জায়গায় রাখা আছে, ওইখানে কি আছে, ওখানে স্পেস আছে। ঠিক আছে, আমাদের যেরকম মেমোরি কার্ড সেরকম ওখানে স্পেস আছে, ওইখানে এই ওয়েবসাইটটাকে রাখা আছে। আমরা যখন কি করি, ডোমেন নেমটাতে এখানে দিয়ে এন্টার করি, তখন কি হয়, ওইখানে আমাদের ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট যায় যে একজন ইউজার কি করতেছে, আমার এই ওয়েবসাইটটা চাচ্ছে, এই ওয়েবসাইটটা আছে কিনা। ঠিক আছে, তো যদি থেকে থাকে তাহলে কি করে, সে আমাকে কি করে, ওই ওয়েবসাইটটাকে পাঠায় দেয় ব্রাউজারে। ঠিক আছে, এবং ব্রাউজারে এটা ডাউনলোড হয়ে তারপরে আমরা এটাকে দেখতে পারি। ঠিক আছে, তো এই যে ওয়েবসাইটটা রাখা আছে, যেখানে রাখা আছে এটাকে বলে সার্ভার। ঠিক আছে, এই সার্ভারে কি করা আছে, এই ডোমেন নেম, আমরা যে এই যে w3schools.com লিখে এখানে এন্টার করতেছি, এটাকে বলে ডোমেন। ঠিক আছে, একটা নাম, পরিচয়। ভিডিওটা দেখা যাচ্ছে না। বুঝতে পারিনি, ভিডিও দেখা যাচ্ছে না তো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? না না না। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে ভাই। যারা দেখতে পাচ্ছেন না তাদের হয় নেটের সমস্যা, না হয় অন্য কারো স্ক্রিন পিন করে রাখছেন। ঠিক আছে, বলে রাখি যে এখানে পিন নামে একটা অপশন আছে। পিন জিনিসটা কি, এইখানে এই যে বাম পাশে দেখবেন পিন টু স্ক্রিন নামে একটা অপশন আছে। এখানে যার স্ক্রিনটা পিন করবেন তারটা দেখা যাবে। ওকে, সেটাকে আনপিন করে দেবেন, আবার যে রিপ্রেজেন্ট করবে সে আসবে। ধন্যবাদ। Okay. তো কি হয় যে আমরা এখানে একটা, এটা তো একটা ব্রাউজার তাই না, ব্রাউজার সম্পর্কে তো সবাই জানেন তাই কি না? ব্রাউজারটা হচ্ছে যেখানে আমরা ওয়েবসাইট ভিজিট করি, আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা এখানে বিভিন্ন ওয়েবসাইটে আসি, গুগল সার্চ করি, এইটাই তো ব্রাউজার তাই না? সবাই সবার মাইক্রোফোনটা মিউট করবেন। কারো কোনো প্রয়োজন হলে মাইক্রোফোন আনমিউট করে তারপর কথা বলবেন বা কোশ্চেন করবেন, তারপর আবার মিউট করে রাখবেন। ঠিক আছে, দেখা যায় আপনার ওখান থেকে নয়েজ আসতেছে, আমার এখান থেকে অনেক সময় নয়েজ যায়, এটাকে একটু ইগনোর করার চেষ্টা করবেন। কিন্তু আপনার ওখান থেকে নয়েজ হলে সে বিষয়। জি স্যার, আমরা কোনো প্যারামের যদি মানে আমরা ক্লাসটা মানে সাইকেলাইজ করতে পারি, পরবর্তী পরে কি আমরা এই ভিডিওগুলো পাবো? জি, অবশ্যই ক্লাসের ভিডিও পেয়ে যাবেন আপনাদের গ্রুপে। ঠিক আছে, আপনাদের গ্রুপে যে গ্রুপটাতে অ্যাড করা হয়েছে সেটা সম্পর্কে বলি। এই গ্রুপটা অ্যাকচুয়ালি আমাদের সবকিছু অফিসিয়ালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়, এভরিথিং। ওকে, আর আপনাদের এই গ্রুপে আপনারা যত স্টুডেন্ট আছেন সব জয়েন আছেন। আর আমাদের এই প্রজেক্টের, এলইডিবি এর প্রজেক্টের যারা অ্যাডমিন প্যানেলে আছেন, ঠিক আছে, তারা ওখানে অ্যাডমিন হিসেবে আছেন, দেখবেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করলেই পাবেন। ঠিক আছে, তো এলইডিবি এর যারা অ্যাডমিন প্যানেলে আছে, কোঅর্ডিনেটর ভাইয়ারা আছে, ওনারা আছেন অ্যাডমিন হিসেবে, গ্রুপ চেক করলেই পেয়ে যাবেন। আর আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে আপনারা গ্রুপকে ফলো করবেন, গ্রুপে মেসেজ করবেন। ঠিক আছে, আর যেহেতু এখানে আমাদের প্রজেক্টের বড় ভাইরা আছে, সো এখানে অবাঞ্ছিত কিছু কথাবার্তা, ঠিক আছে, এই রকমের কিছু কথাবার্তা বলবেন না। ঠিক আছে, ফর্মালিটি মেনটেন করে যতটুকু চালাবেন। ওকে, তার মানে এই নয় যে ওখানে কথাবার্তা বলবেন না। ঠিক আছে, একটা গ্রুপ ক্রিয়েট করা হয় কেন, নিজেদের মধ্যে কথাবার্তা বলার জন্য, তথ্যের আদান প্রদানের জন্য। ঠিক আছে, এটা যেন হয় গ্রুপের মাধ্যমে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা ব্রাউজার। ঠিক আছে, তো ব্রাউজারটা কি, ব্রাউজারটা হচ্ছে
এটা একটা সফটওয়্যার, ঠিক আছে। তো যদি ডিটেলস বলতে চাই যে এখন যদি সফটওয়্যারটা কি বলি, তাহলে এখানে সফটওয়্যার থেকে আবার আরো জিনিস আছে, কি অপারেটিং সিস্টেম আর একটা কি সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার মূলত দুই ধরনের হয়, কি ধরনের, একটা অপারেটিং সিস্টেম আর একটা সিস্টেম সফটওয়্যার। তো আমরা আমি এই যে এখানে উইন্ডোজ ইউজ করতেছি, তারপরে আপনারা অ্যান্ড্রয়েড ইউজ করবেন, তো এগুলোকে বলে এক ধরনের অপারেটিং সিস্টেম, ঠিক আছে, যেটা হার্ডওয়্যারের সঙ্গে কানেক্ট থাকে এবং আমরা ওই হার্ডওয়্যারকে কিভাবে কাজে লাগাই এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে। অপারেটিং সিস্টেমটা ওপেন করলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কাজগুলো করতে পারি। তো তার ভিতরে এসে কি করি, আমরা অনেক সফটওয়্যার ইনস্টল দিই আমাদের প্রয়োজনের স্বার্থে, এগুলোকে বলে সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে। তো আমাদের একটা সফটওয়্যারের কাজ এক এক রকম হয়, উদ্দেশ্য এক এক রকম হয়। তো সিস্টেম সফটওয়্যার গুলো একটু উদ্দেশ্য থাকে, ঠিক আছে, এগুলো প্রয়োজনের স্বার্থে আমরা ইউজ করি। কিন্তু অপারেটিং সিস্টেম না হলে আমরা কোনো কিছু করতে পারবো না। সো অপারেটিং সিস্টেমটা সবার আগে প্রয়োজন। ওকে, তো এই হলো সফটওয়্যার। তো ব্রাউজার সম্পর্কে সবাই জানেন, ঠিক আছে। ব্রাউজার কিরকম, গুগল ক্রোম আছে, ফায়ারফক্স আছে, ইউসি ব্রাউজার আছে, অপেরা মিনি আছে, ক্রোমিয়াম আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে। তো এগুলো সম্পর্কে সবাই জেনে থাকবেন। তো এগুলোতে কি করা হয়, এগুলোতে আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা কি করি, গুগল সার্চ করি, তারপরে হচ্ছে ফেসবুকে ঢুকি, ঠিক আছে। তো এই ব্রাউজারগুলো এই কাজে মূলত ইউজ করা হয়, ঠিক আছে। ইউটিউব চালাই, তাই কিনা। তো ব্রাউজারে কি করা হয়, আসার পরে এখানে ওয়েব অ্যাড্রেস দেওয়ার জন্য একটা জায়গা থাকে, ওকে। এইখানে এই ব্রাউজারে এই লিঙ্ক দেওয়া হয়। তো আমরা কি করি, facebook.com লিখি, youtube.com লিখি, ঠিক আছে। এই যে আমরা একটা নাম দিলাম, তো আমাদেরও একটা নাম আছে, একটা পরিচয় আছে, তাই না। তো ওয়েব ব্রাউজারে যে নামটা দেওয়া হয় এটাকে বলে ডোমেন নেম, ঠিক আছে, ডোমেন। ওকে, যেমন আমি যদি বলি github.com, ঠিক আছে। তো এই github.comটা হচ্ছে একটা ডোমেন নাম, ঠিক আছে, এটাও একটা নাম। তো github.com নাম দেওয়ার পর আমি যখন এখানে এন্টার চাপবো, তখন এই যে যখন লোড হয়, এই সময়টার মধ্যে সে কি করে, আমার এই ওয়েবসাইটের যে একটা স্ট্রাকচার আসলো, এই স্ট্রাকচারটা কোথাও না কোথাও সংরক্ষণ করে রাখা আছে সার্ভারে, ঠিক আছে। ওখানেও এরকম স্পেস আছে, ওখানে ওয়েবসাইটটা রাখা আছে। যখন আমি এখান থেকে এন্টার করি তখন কি হয়, এই ইন্টারনেট কি করে, ওই খুঁজে বের করে কোথায় এই ওয়েবসাইটটা রাখা আছে, ঠিক আছে। ওখানে গিয়ে কি কি করে, ওখানে গিয়ে এইভাবে বলে দেয় যে কোনো একজন ইউজার তার ব্রাউজার থেকে আমাকে কল করছে, আমাকে ডাকছে, ঠিক আছে, নাম ধরে ডাকছে, তুমি অমুক চলে আসো, ঠিক আছে, আমি তোমাকে কল করলাম, ঠিক আছে। তো সার্ভারে যদি এই ডোমেন নামটা থেকে থাকে এবং এই ডোমেন নামের আন্ডারে কোনো কিছু থেকে থাকে, তখন কি হয়, তখন ওই সার্ভার বলে ঠিক আছে আমার কাছে আছে, তুমি যেহেতু রিকোয়েস্ট পাঠাইছো আমি তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে, আমার কাছে যা আছে তথ্য আমি দিয়ে দিলাম। তো এই জিনিসটা যে ওখানে আছে, তারপর কি করে ওখান থেকে আমার ব্রাউজারে পাঠায় দেয়, ঠিক আছে। এই যে ব্রাউজারে পাঠায় দিল, এখানে কিন্তু লোড হবে আগে, ঠিক আছে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড যতটুকু সময় হয়, এই সেকেন্ডের মধ্যে এই কাজগুলো কমপ্লিট হয়, ঠিক আছে। তারপরে কি হয়, ওই সার্ভার থেকে আমার ব্রাউজারে এই স্ট্রাকচারটা ডাউনলোড হয়। ডাউনলোড হওয়ার পর আমরা কি করি, এই ওয়েবসাইটটা দেখতে পারি, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওয়েবসাইটে কি কি আছে না আছে সব কিছু দেখতে পারি। ওকে, এই যে একটা ওয়েবসাইট, অনেক বড় একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে একটা ওয়েবসাইট কাজ করে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? গিটহাবটা দেখালাম অ্যাজ এ ডেমো পারপাস, কিভাবে একটা ডোমেইন নাম কাজ করে এটার জন্য, ঠিক আছে। গিটহাবের কাজ সম্পর্কেও আমরা জানবো, এটা পরে জানবো, ওকে। এটা আমরা এখন জানবো না, এটা সম্পর্কে আমরা পরে জানবো। যেহেতু লিখেই দেখাইছি, অবশ্যই কিছু এটার কিছু উদ্দেশ্য আছে, কিন্তু এটা আপনাদের এখন জানাবো না, একটু পরে, আরো কয়েকটা ক্লাস যাক তারপর। ওকে, এবার আসি, এই যে যে এই ওয়েবসাইটটা চলে আসলো আমার সার্ভার থেকে, ঠিক আছে। তো এই যে ওয়েবসাইটটা এখানে আসলো, এই ওয়েবসাইটটার একটা কাঠামো আছে, তাই কিনা। তো এই কাঠামোটা কি দিয়ে তৈরি করা, এই কাঠামোটাই হচ্ছে ওই HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, ঠিক আছে। তো এটা কিন্তু একটা ডিজাইন,
এখানে সুন্দর একটা ডিজাইন করা আছে, ঠিক আছে। এখানে দেখবেন এই যে কিছু অ্যাডভান্স কাজ আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিজাইন। আমরা প্রথমে কি করব, এই ডিজাইন সম্পর্কে জানবো। তো এই ডিজাইনটা মূলত কি কি দিয়ে তৈরি করা। তো ফার্স্ট অফ অল যত ওয়েবসাইট আছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, সবগুলাই HTML ইউজ করা হয় সবগুলাতেই। সো HTMLটা অবশ্যই লাগে। আপনি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যান না কেন, পাইথন টাইথনে যান, সেখানেও আপনাকে HTML CSS জানতে হবে, ঠিক আছে। জাভা স্ক্রিপ্টে যান, জাভাতে যান, সেখানেও আপনার HTML সম্পর্কে জানতে হবে। আচ্ছা, HTML-টা কি? HTML-টা হচ্ছে আমি যদি W3 স্কুলকে ফলো করে বলি, 1 মিনিট ওয়েট করবেন, একটা ফোন আসছে, আমি ফোনটা রিসিভ করবো। আসসালামু আলাইকুম। আসসালাম। জি 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 জি, একটু দ্রুত বলবেন, আমি ক্লাসে আছি। হ্যাঁ। জি, এরকম কোনো কোর্স নাই, আমাদের সবগুলা কোর্সই 6 দিন করে হয়। জি। আর ওয়েব ডিজাইনের কোর্স শেষের পথে, আর এরপরে কোনো কোর্স হবে না ওয়েব ডিজাইনের। জি, এটাই শেষ। ওকে ওকে, আজকে ক্লাসে জয়েন করেন, ক্লাসে কথা হবে। আচ্ছা, ওকে। লিভ নিচ্ছেন কেন সবাই? আমি বলে রাখতেছি, ক্লাসে জয়েন করার পর কেউ লিভ নেবেন না। ওকে, ক্লাস ইজ ক্লাস। আপনি যদি একটা ভার্সিটির ক্লাসে যান, বা আপনি হাই স্কুলের ক্লাসই, যেটি ক্লাসেই হোক না কেন, আপনাকে কি করতে হয়? 10টার ক্লাস হলে 10টার আগে গিয়ে, স্যারের আগে গিয়ে বসে থাকতে হয়, তাই কিনা? তারপরে স্যার বের হয়ে যাওয়ার পর আপনাদের বের হইতে হবে, ঠিক আছে। এটা রুলস সব জায়গায়। ওকে, ক্লাস চলাকালীন অবস্থায় কেউ লিভ নেবেন না, ঠিক আছে। কারো কোনো প্রয়োজন থাকলে বলে যাবেন যে ভাইয়া আমার একটু প্রবলেম আছে, আমাকে একটু বের হইতে হবে। কি প্রবলেম সেটা শুনে তারপর আমি চিন্তা করে দেখবো আপনাকে যাইতে হবে কিনা, যাইতে দেবো কিনা। ওকে, অবশ্যই শেয়ার করে যাবেন। ভাবিয়েন না এটা অনলাইন ক্লাস জন্য, যখন ইচ্ছা তখন আসবেন, চলে যাবেন, ফাঁকিবাজ ফাঁকিবাজ। তো HTML, তো HTML শেখার জন্য আমি যে ওয়েবসাইটটা প্রেফার করি নতুনদের জন্য, সেটা হচ্ছে W3 স্কুল, ঠিক আছে। তো এখানে গেলে সবার শুরুতেই HTML লেখাটাই আসে, ঠিক আছে। তো এখানে যদি আমি লার্ন HTML এ যাই, তো HTML কি এটা সম্পর্কে কিছু ধারণা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। HTML ইন্ট্রোডাকশনে যদি আসি, তো HTML কি বলা আছে? স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। HTML এর পূর্ণ রূপ হচ্ছে, আচ্ছা, তো HTML-টা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটার পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আপনারা যদি জেনে থাকেন যে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে ভুল, ঠিক আছে। HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা সরাসরি বলবেন যে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। তো এটার কাজ একটাই, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের যে স্ট্রাকচার আছে, এই যে টেক্সট আছে বিভিন্ন ধরনের, এটা কি বলে? এটাকে বলে বাটন, ঠিক আছে। এটা বাটন, ঠিক আছে। এটাকে বলে মেনু, নেভিগেশন বার, ন্যাপ বার, ঠিক আছে। এগুলাকে কিভাবে স্ট্রাকচার প্রদান করা যায়, ঠিক আছে। এটার কাজই হচ্ছে HTML এর কাজ। HTML এর কাজ হচ্ছে স্ট্রাকচার ক্রিয়েট করে দেওয়া। ওকে, আচ্ছা। তো HTML দিয়ে আমরা এই যে টেক্সট, ইমেজ, এগুলোকে রিপ্রেজেন্ট করি ব্রাউজারে, ঠিক আছে। ব্রাউজারে এগুলোকে রিপ্রেজেন্ট করি, এটা একটা ইমেজ, এটা একটা বাটন, এগুলো হচ্ছে টেক্সট, ঠিক আছে। এগুলোকে ব্রাউজারে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে, HTML এর স্ট্রাকচার ইউজ করে। তারপর আসি CSS। CSS এর কাজ কি? CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, CSS কি করে? এই আমি একটা HTML দিয়ে স্ট্রাকচার ক্রিয়েট করলাম, ঠিক আছে। এটাকে সুন্দরভাবে সাজানোর কাজে ইউজ করা হয়, ঠিক আছে। তো এই লেখাটার কালার, তারপরে এই ওয়াটার সাইজ, দেখেন দুইটার আলাদা আলাদা সাইজ, বাটনের ভিতরে কালার, তারপরে এখানে এন্টারটা নিয়ে যাওয়ার পরে দেখেন সুন্দর একটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। তারপরে এখানে একটা বর্ডার দেখা যাচ্ছে। এই যে
যে স্টাইল গুলা এগুলো সব সিএসএস দিয়ে করা হয়, ঠিক আছে। তো এগুলো সব সিএসএস এর কাজ। তো এই এইচটিএমএল এবং সিএসএস হচ্ছে ডিজাইনের কাজে ইউজ করা হয়। আর তারপরে আসি জাভা স্ক্রিপ্ট। তো দেখেন আমি এখানে ওয়েবসাইটটা কি করতেছি, একটু মুভমেন্ট করার সময় কিছু অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে না, এই দেখেন কিছু অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো এই একটা ওয়েবসাইটকে মূলত যখন অ্যানিমেটেড করতে যাব তখন আমার লাগে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি কি বলতে পারি যে একটা ওয়েবসাইটকে ফুললি ডিজাইন করার জন্য তিনটা জিনিস লাগে। কি কি? একটা ফার্স্ট স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য কি লাগে বলেন তো, কি লাগে? হ্যাঁ, এইচটিএমএল। তারপরের স্টেপটা কি, যদি আমরা ওটাকে একটু আমাদের মতো সুন্দর করে ডিজাইন করতে চাই তার জন্য কি লাগে? হ্যাঁ, সিএসএস লাগে। তো এইচটিএমএল সিএসএস দিয়ে ঠিক আছে ডিজাইন করলাম, কিন্তু আমার ওয়েবসাইটে যদি হালকা একটু অ্যানিমেশন থাকে ওয়েবসাইটটা সুন্দর লাগে, তাই কি না? তো এটার জন্য কি করতে হয়? হ্যাঁ, এই হচ্ছে তিনটা জিনিস, আমরা এই তিনটা জিনিস শিখবো প্রথমে, ঠিক আছে। এটার জন্য এটা সম্পর্কে ভালো ধারণা নেওয়ার জন্য আমাদের 5 থেকে 7 দিন সময় লাগবে। আশা করি এতেই আপনাদের এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যতটুকু ধারণা দরকার হয়ে যাবে, এর চেয়ে বেশি ধারণা আপনাদের আর লাগবে না, ঠিক আছে। সো একটা কথা বলবো, এটা হচ্ছে যে কেউ ক্লাস কখনো মিস দেবেন না, ঠিক আছে। ক্লাস মিস দিলে ওই ক্লাসটা আর কভার করতে পারবে না, এটা নিয়মের কথা। যতই বলেন না কেন যে ভাইয়া আমি এটা ভিডিও তো দেবেনই, ভিডিও দেখে কভার করে নিব, ভাই এটা কখনোই পারবেন না, ঠিক আছে। এটা নতুন কথা না, এটা অনেক আগে থেকে কথা, এটা কখনোই কভার করতে পারবেন না, ওকে। আর যদি মনে করেন যে ভিডিও তো পাবোই ভাইয়া, ক্লাস করব না, ঠিক আছে, তো যদি এই চিন্তা কেউ করে থাকেন, আমি আপনাদের আগামী 7 দিন দেখবো, ঠিক আছে। 7 দিনের মধ্যে কেউ যদি কোনো রকমের অনিয়ম বা কোনো কিছু করেন এই ধরনের কিছু, আমি আপনাকে আমার কোর্সে নিব না, ওকে, ডিরেক্ট কথা না, আমি আপনাকে আমার কোর্সে নিব না। ক্লাসে নিয়মিত থাকতে হবে, সময় মতো উপস্থিত হইতে হবে, 9টা বাজার 1 মিনিট আগে হলেও ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে। এবং ক্লাস শেষ হবে 1টায় এবং 1টার পরেই বের হইতে হবে, এটা রুলস, ওকে। আমার কাছে ভিডিও থাকতেছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই, জানেন যে সবকিছু মেনটেন করা আমার একার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে। আপনাদের মধ্য থেকে সিআর নির্বাচন করব, যাদের কিছু কাজ থাকবে ছোটখাটো কাজ, ঠিক আছে, তাদের একটু সময় দিতে হবে। সিআরদের কাজ সম্পর্কে আপনারা জানেন যে ব্যাচের ক্যাপ্টেন হিসেবে তার কিছু দায়িত্ব থাকে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে 50 দিন সময় দেব, মানে 2 মাস কিন্তু অনেক লং একটা সময়, ঠিক আছে। এই 2 মাস একসঙ্গে থাকতে হবে, নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে নিজেরা নিজেদের হেল্প করব সব সময়, যে যতটুকু জানি এখানে শেয়ার করব, অন্যরা যারা আছে জানে না তারা অন্যদের কাছ থেকে, যারা জানে তাদের কাছ থেকে হেল্প নিব, ঠিক আছে। এইভাবে আমরা আগাবো, ওকে। সবাই যে সবকিছু জানি তা নয়, কিন্তু যে জানে না তাকে যে ফালাই রেখে চলে আসবো তা নয়, ঠিক আছে। আমরা সবাই জানবো, সবাই শিখবো। এবং আমি একটা কথাই বলি যে নলেজ শেয়ারে বাড়ে, ঠিক আছে। আপনার যদি আপনার নলেজ বাড়াইতে চান তাহলে বেশি করে শেয়ার করুন, ঠিক আছে। তো আশা করি সবাই এটা মানেন, ওকে। তো এই জন্য বলবো, তাহলে ভাইয়া তাহলে তো আমরা দুইটাই শিখতেছি, একটা কোডিংও শিখতেছি আবার ওয়ার্ডপ্রেসও শিখতেছি। হ্যাঁ, এটাকে কোডিং, অ্যাকচুয়ালি এটাকে ডিজাইন পার্ট বলে, ঠিক আছে। আমাদের যদি আমরা ওয়ার্ডপ্রেসে যাই, ঠিক আছে, তো ওখানে আমরা যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি না কেন, আমাদের এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা লাগবে, মাস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিজাইন পার্ট। তো আমরা একটা ডিজাইন করলাম, ঠিক আছে। এবার আসি, আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি একটু পরেই পেয়ে যাবেন। আপনি মনে করেন একটা ওয়েবসাইট এরকম এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করলেন, ঠিক আছে, বুঝলাম। কিন্তু ওয়েবসাইট 2 ধরনের থাকে, একটা হচ্ছে ডাইনামিক আর একটা হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে। তো facebook.com এ ঢোকার পর আপনি আপনার নামের জায়গায় আপনার নাম আসে, ইমেজ আসে, আপনার পোস্টগুলো আসে। কিন্তু সেম ওয়েবসাইটে ঢোকার পর অন্য কারো দেখবেন যে তার নাম আসছে, তার প্রোফাইল পিকচার আসছে, সেম জিনিসই, ঠিক আছে। তো এটা কেন আসে, কিভাবে আসে, ঠিক আছে, এইটাকে বলে ডেভেলপমেন্ট পার্ট, ঠিক আছে। কিরকম জিনিসটা হচ্ছে যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা যে স্ট্রাকচারটা আছে, এর ভিতরে কোনো ইমেজ চেঞ্জ করতে গেলে আমাকে ওই কোডিং এ গিয়ে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। ইউজার ফ্রেন্ডলি না,
মানে যে কোডিং জানে না তার কাছে এই জিনিসটা করা একটু টাফ হয়ে যাবে, তাই কিনা? তো আমরা এটা কিভাবে ইউজার যে কোডিং জানে না একটা ওয়েবসাইটের কন্টেন্ট, ঠিক আছে, এগুলোকে বলে কন্টেন্ট, এই বিভিন্ন ধরনের টেক্সট ইমেজ কিভাবে খুব ইজিলি চেঞ্জ করতে পারবে উইদাউট কোডিং, এইরকম যে সিস্টেমটা তৈরি করে দেওয়া এটাকে বলে হচ্ছে ডেভেলপমেন্ট, ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন কি ডেভেলপমেন্টটা কি? তো আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে শুধু ডিজাইনই করতে পারি, ডেভেলপমেন্ট করতে পারি না, ঠিক আছে। ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের অন্য আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেটাকে বলে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এই ওয়েবসাইট কন্টেন্ট গুলোকে ডাইনামিক করতে গেলে আমাদের আরেকটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখতে হবে, ঠিক আছে। কি রকম? অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, PHP, পাইথন, রুবি, রেল, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট যে শুধু এতটুকু জাভাস্ক্রিপ্ট তা নয়, জাভাস্ক্রিপ্টেরই আরো অনেক জিনিস আছে, ঠিক আছে, যেগুলোকে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা হয়। তো এই ওয়েবসাইটে গেলে সবকিছু ধারণা পাবেন, ঠিক আছে। এখানে যদি আসি, এখানে দেখবেন যে জাভাস্ক্রিপ্টের এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। সার্ভার সাইডে যদি আসি, এখানে Node.js, এটাও একটা জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো এখানে দেখেন PHPও আছে, এই যে PHP আছে, Node.js আছে। তো এই সার্ভার সাইড জিনিসটা কিরকম? আমার এই HTML এর যে স্ট্রাকচারটা আছে শুধুমাত্র ডিজাইন করা আছে, এইটাকে কোডিং এর মাধ্যমে এমন করে দিতে হবে যে এই ওয়েবসাইটটার যে অথর সে কোডিং ছাড়াই এই কন্টেন্ট গুলা সুন্দর করে শুধু চেঞ্জ করতে পারবে। লাইক এজ এ মনে করেন যে অ্যাজ এক্সাম্পল যদি বলি যে সে কি করবে, এই টেক্সটটাকে চেঞ্জ করবে, তার ওইখানে কি আসবে, এইরকম টেক্সট চেঞ্জ করার একটা বক্স থাকবে, সে বক্সে যা চেঞ্জ করবে তাই এখানে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু HTML এর স্ট্রাকচার কিন্তু সেম থাকবে। আমরা এখানে এই কন্টেন্টটাকে রাখার জন্য HTML এর যে স্ট্রাকচারটা ইউজ করছি, CSS ইউজ করছি, সেগুলো সব সেমই থাকবে। শুধু কি চেঞ্জ হবে? শুধু চেঞ্জ হবে ভিতরে কন্টেন্টটা, ঠিক আছে। তো এইটাকে বলে ডেভেলপমেন্ট পার্ট। তো এইরকম একটা সিস্টেম তৈরি করে দেওয়াটাই হচ্ছে ডেভেলপমেন্ট, যেন ইউজার কি করতে পারে, খুব ইজিলি এটাকে চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে, উইদাউট কোডিং। এইটাকে বলে ডেভেলপমেন্ট পার্ট, ঠিক আছে। এটার জন্য জানতে হয় কি, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেমন এক্সাম্পল বললাম কি জাভাস্ক্রিপ্ট আছে, PHP আছে, পাইথন আছে, এগুলো, ওকে। তো ওয়ার্ডপ্রেসটা মূলত না, ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি PHP দিয়ে তৈরি করা, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেসে যদি আমরা কাজ করতে চাই, PHP এর ধারণা রাখতে হবে, ঠিক আছে। ওই ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা পরে যেহেতু জানবো, সেটা নিয়ে আপাতত বলবো না। আমরা আপাতত কি নিয়ে জানবো, ডিজাইন পার্টটা শেষ করবো আমরা, ওকে। ডিজাইন পার্টটা শেষ করার পর আমরা ওয়ার্ডপ্রেসে যাব। তো এই যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা আছে, তাহলে এখানে কি কি ইউজ করা আছে, HTML, CSS এন্ড জাভাস্ক্রিপ্ট। তো অনেক সময় হয় কি, আমার একটা প্রবলেম আছে। কি ধরনের প্রবলেম? যে আমি দেখা যায় যে ক থেকে শুরু করি, বলতে বলতে ঘ পর্যন্ত গিয়ে কোথায় শুরু করছি এটা ভুলে যাই, ঠিক আছে। তো লাইন ব্রেক করে ফেলি, ওকে। তো সবাই সেক্ষেত্রে একটু মনে করাই দেবেন আমি অ্যাকচুয়ালি কোথায় ছিলাম, ওকে। এজ এ মানুষ হিসেবে এরকম ভুল হয়, এটাই স্বাভাবিক নিয়মের কথা, ওকে। তাহলে আমরা প্রথমে কি শিখবো, HTML শিখবো। HTML দিয়ে কিভাবে স্ট্রাকচার গুলো তৈরি করা হয় সেগুলো শিখবো। তারপরে আসি CSS শিখবো, কিভাবে এটাকে ডিজাইন করব। তারপরে জাভাস্ক্রিপ্ট শিখবো, কিভাবে অ্যানিমেটেড করব এটাকে, ঠিক আছে। তো আমাদের ডিজাইন পার্টের মধ্যে এইটা পড়ে, ঠিক আছে। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এই যতটুকু জিনিস বোঝাইলাম, এই হচ্ছে ডেভেলপমেন্ট জিনিসটা কি আর হচ্ছে ডিজাইন পার্টটা কি, ঠিক আছে, যতটুকু বললাম এর মধ্যে। স্যার আমার গরমিল লাগতেছে, মানে একটা কোডিং ছাড়া আবার কোডিং, মানে এটা তো কোডিং, HTML এটা কোডিং না? তো HTML টা কোডিং কি রকম, যে একটা ওয়েবসাইটের আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে কোডিং ছাড়া কাজ করতে যাই না, এখানে HTML CSS সম্পর্কে ধারণা না রাখলেও চলবে, ঠিক আছে। কোডিং মূলত আমি বোঝাইছি ওই PHP দিয়ে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে কোডিং করাটাকে, ঠিক আছে। বুঝতে পারছেন কি কি বললাম? তো HTML CSS জাভাস্ক্রিপ্ট বোঝাইনি, ঠিক আছে। তো কোডিং মূলত বোঝাইছি ওই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ দিয়ে কোডিং করা, ঠিক আছে।
তো জি, বুঝতে পারছি। আমরা শুধু জানবো HTML CSS জাভাস্ক্রিপ্ট, এটাও একটা কোডিং, কিন্তু আমরা জানবো ডিজাইন পার্টটা, যেটা দিয়ে একটা ওয়েবসাইটকে ডাইনামিক না করে শুধু নর্মাল একটা ওয়েবসাইটকে কিভাবে ডিজাইন করতে হয়, এটার জন্য যা যা কোডিং লাগে এটা শিখবে, ঠিক আছে। কিন্তু আমাদের টার্গেট কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস শেখা, ঠিক আছে। আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওইখানে গিয়ে তো পিএসপি ছাড়া কোনো কিছু নেই। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস হচ্ছে পুরোটাই পিএসপি, ঠিক আছে। তো ওই পিএসপি না জেনে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে, ওইটা শিখবো উইদাউট কোডিং, ঠিক আছে। বুঝতে পারছেন কি ভাই জি আপনি? ভাই, যেন সবাই শিখতে পারে, এই কারণেই তো। হ্যাঁ, যেন সবাই শিখতে পারে, যেন সবাই শিখতে পারে, এই জন্যই। ওকে, তো এই একটা ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটটার অলরেডি বলে দিছি, ডিজাইনে HTML ইউজ করা আছে, CSS জাভাস্ক্রিপ্ট ইউজ করা আছে। HTML-টা কি, আমরা এবার HTML থেকে শুরু করব, ঠিক আছে। CSS-টা পরে আসবো, আগে HTML সম্পর্কে জানবো। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ দেখা যায় যে HTML ছোটখাটো জিনিসগুলো যারা নতুন শিখতেছেন তাদের এই জিনিসটা মাথায় ঢুকতে একটু প্রবলেম হয়, ঠিক আছে। তো এই একটা ওয়েবসাইট আসলাম, ওয়েবসাইটের একটা বাম পাশে কি থাকে, লোগো থাকে। অ্যাজ লোগোটা হচ্ছে অ্যাজ লাইক ইমেজ, একটা ইমেজ থাকে, তারপরে এরকম এটা কি বাটন, তারপরে এগুলো আইকন থাকে, সার্চ বাটন, ঠিক আছে, টেক্সট থাকে। তো এই জিনিসগুলা এখানে HTML দিয়ে তৈরি করা আছে, ঠিক আছে। HTML দিয়ে, HTML এর ভিতরে এগুলো রাখা আছে, বুঝতে পারছেন। তারপর সেটাকে স্টাইল করা আছে, সেটা পরের পার্ট। তো এই কিভাবে HTML কাজ করে, কিভাবে HTML দিয়ে এই স্ট্রাকচারগুলো তৈরি করতে হয়, এগুলা জানবো, ঠিক আছে। তো এটা জানার জন্য আমাদের যেহেতু এটা কোডিং পার্ট, ঠিক আছে, কোডিং লাগবে। এই জন্য আমাদের কি লাগবে, কোডিং কোড এডিটর লাগবে, ঠিক আছে। কোডিং করার জন্য কি লাগে, এডিটর লাগবে, ঠিক আছে। তো আমরা কোডিং করব কোথায়, তাই তো। এই কোডটা করার জন্য আপনাদের একটা এডিটর লাগবে, ঠিক আছে। যেমন মনে করেন যে একটা ফটো কাজ করতে গেলে কি লাগে, ফটোশপ লাগে। সেম ভাবে কোডিং করতে গেলেও কোড এডিটর লাগবে। তো কোড এডিটর মার্কেটে অনেক আছে। তো আমি প্রেফার করব কি কি, একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, আপনারা ডাউনলোড করে নেবেন নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে। তো এখানে গিয়ে আমি এন্টার করতেছি গুগলে, এখানে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস আছে। সবাইকে দেখে সবাইকে বলতেছি কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, ঠিক আছে। তো এখানে গিয়ে অনেকগুলো ভার্সন আছে, ঠিক আছে। এখানে আমি সবার আপডেট ভার্সন যেটা সেটা গিয়ে দেখলাম, দেখার পরে এখানে ডাউনলোড অপশন আসছে, ঠিক আছে। এটাকে সবাই ডাউনলোড করে নেবেন, ওকে। ডাউনলোড করে তারপর এটাকে ইনস্টল করে নেবেন। এখানে ডাউনলোড আছে, এটাকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করে ইনস্টল করলে এরকম একটা জিনিস আসবে আপনাদের কাছে। ইনস্টল করে এটাকে ওপেন করবেন। তো এই হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তো এটা মূলত হাতে খড়ি শেখানোর জন্য। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে খুব দ্রুত কাজ করা যায় তা নয়, ঠিক আছে। তো ABCD যখন লেখা শুরু করছেন তখন আপনি কিসে শুরু করছেন, চক দিয়ে শেখেন নাই, চক বোর্ডে লিখে, জি ভাই। তাই কি না, মনে আছে কি সবার? আমারও মনে নেই আমি কি দিয়ে শুরু করছি, কিন্তু মনে দেখছি কিভাবে শুরু করছি। জি ভাই, আচ্ছা, তো এই হাতে খড়িটা শিখবো আমরা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। তারপর যখন আমরা জানবো তখন আমরা কি ইউজ করব, আমি প্রেফার করি সেটা হচ্ছে যে VS কোড, ঠিক আছে। VS কোড এটা দিয়ে সার্চ করলেই যে এখানে এটা VS এর পুনরূপ হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো আমি সাজেশন করি সবাইকে এটা ইউজ করার জন্য। তবে বাজারে অনেক এরকম কোড এডিটর আছে, এটা একটু অ্যাডভান্স বেশি, ফ্রিতেই আমাদের সবকিছু দেয়, ঠিক আছে। এরকম অ্যাডভান্স আরো অনেক আছে। কি কি হতে পারে আমি যদি এখানে দেখাই দিই, যার যেটা ভালো লাগে আর কি, ঠিক আছে। যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। তবে আমি প্রেফার করি প্রথমে নতুনদের জন্য সেটা হচ্ছে কি নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে একটু অ্যাডভান্স হওয়ার পর জানার পর যেটা প্রেফার করি সেটা হচ্ছে VS কোড, তারপরে আছে কি সাবলাইম টেক্সট, তারপরে অ্যাটম, ব্রাকেটস, তারপরে আর কি কি আছে,
নেটবিনস, ঠিক আছে, এরকম আরো অনেক আছে, পিএসপি স্ট্রম, এরকম আরো অনেক অনেক এডিটর আছে, বুঝতে পারছেন? অনলাইন এডিটর আছে, অফলাইন এডিটর আছে। তো আমরা মূলত এগুলা এগুলা হচ্ছে যার যেটা ভালো লাগে সেটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। কিন্তু আমি সাজেশন করব আপনারা নোটপ্যাড প্লাস প্লাস অবশ্যই ইনস্টল করবেন, কারণ আমরা প্রথমে এটা দিয়ে শিখবো। তারপর কি শিখবো, তারপরে হচ্ছে ভিএস কোড দিয়ে, আমি সরাসরি ভিএস কোডটা ইউজ করি, তো এই যে ভিএস কোড এটা, ঠিক আছে। সো আমি ভিএস কোড দিয়ে যেহেতু করাবো, আপনাদেরও ভিএস কোড হলে ভালো হয়। হ্যাঁ বলেন। মানে সর্বপ্রথম কোনটা আছে মানে সফটওয়্যারের মধ্যে বেস্ট? বুঝিনি। মানে আমাদের কোড এডিটর মানে এখন ওয়ার্ল্ড ওয়াইজ মানে কোনটা টপ 10 এ আছে মানে ফার্স্ট আছে? তো ডেভেলপারদের পছন্দ হচ্ছে ভিএস কোড, ঠিক আছে। যদি পিএসপি করতে চান তার জন্য পিএসপি স্ট্রং, এটাতে কিছু অ্যাডভান্স সুবিধা দেয়। হ্যাঁ, পিএসপি এর জন্য তো আমরা তো পিএসপি শিখবো না, তো পিএসপি বেসিক জানবো, সেটা পরবর্তীতে দেখা যাবে। তো আমি প্রেফার করি ভিএস কোড, এবং ভিএস কোডটাই ডেভেলপারদের পছন্দ, বুঝতে পারছেন? তো অনেকেই অনেকটা মানে এক একজনকার পছন্দ এক এক রকম হয়, ঠিক আছে। তো মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যদি ওভারঅল ধরি, 100 জনকার মধ্যে দেখা যাবে যে 50% ডেভেলপারদের পছন্দ হচ্ছে ভিএস কোড, আর বাকি 50% এক একটা পছন্দ করে, কেউ অ্যাটম, কেউ ব্র্যাকেট, কেউ সাবলাইম টেক্সট, ঠিক আছে। তো এটা জাস্ট আমার একটা একটা আর কি ধারণা দেওয়ার জন্য বললাম, 50% অ্যাজ ইউজুয়াল এটা না আর কি, ঠিক আছে, জাস্ট শুধু বলার জন্য বললাম, ঠিক আছে। ঠিক আছে, আমাদের প্রথম থেকে অভ্যাস করলে তার অসুবিধা হবে না। হ্যাঁ, বেস করে যে অভ্যাস করি হ্যাঁ, তাহলে তার অসুবিধা হবে না। তো আপনাদের কি করতে হবে, সবাই এই নোটপ্যাড প্লাস প্লাসটা আর ভিএস কোডটাকে ডাউনলোড করে ইনস্টল করবেন, ঠিক আছে। ভিএস কোডটা পরে করিয়েন, আপাতত আমাদের কি লাগবে, নোটপ্যাড প্লাস প্লাসটাকে ইনস্টল করে নিতে হবে। সবাই সবার ল্যাপটপে বা কম্পিউটারে এটাকে ইনস্টল করবেন। আর একটা কথা বলে রাখি, যারা যারা মোবাইলে জয়েন আছেন তারা তারা কাইন্ডলি ল্যাপটপ বা কম্পিউটারে সবসময় জয়েন থাকবেন, মোবাইলে কখনোই না, ওকে। তো কেন করতে হবে, আমি মাঝে মাঝে আপনাদের কাজ দিব, কাজগুলা দেখবো ক্লাসে, ঠিক আছে। এবং দেখার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ল্যাপটপের স্ক্রিন শেয়ার করতে হবে, ঠিক আছে। তো এই স্ক্রিন শেয়ারের বিষয়টাতে আসি, এই স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয়। তো ল্যাপটপের বা এই গুগল মিটে এসে স্ক্রিন শেয়ার করার জন্য এখানে এই যে বাম পাশে সবার নিচে দেখবেন প্রেজেন্টিং নামে একটা অপশন আছে। এখন ইউ আর প্রেজেন্টিং আসছে কারণ আমি শেয়ার করছি। তো এই প্রেজেন্টিং অপশনে যাওয়ার পর এখানে গিয়ে দেখবেন যে শেয়ার নাও একটা অপশন থাকবে, ঠিক আছে। শেয়ার নাও ক্লিক করার পর আপনার ওইখানে যে স্ক্রিনটা বর্তমানে আছে এটা দেখাবে, ওই স্ক্রিনে একবার কি করতে হবে, ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ওই স্ক্রিনে ক্লিক করলে আপনার এখানে শেয়ার নামে একটা অপশন চলে আসবে, ওখানে শেয়ার বাটনে ক্লিক করলেই শেয়ার হবে। সো যেহেতু নতুন আছেন, অনেকেই অনলাইনে ক্লাস কখনো করেন নাই, বা গুগল মিট সম্পর্কে অনেকেরই ধারণা নাই, অনেকেরই হয়তো বা আছে। তো কিভাবে শেয়ার করতে হয় এটা আগেই বলে দিলাম, পরবর্তীতে বারবার হয়তো বা বলার সুযোগ থাকবে না, ঠিক আছে, কারণ এটা ছোটখাটো বিষয়ে আমরা সময় দিব না, ঠিক আছে। তো এই জন্য আগেই বলে রাখি কিভাবে শেয়ার করতে হয়। আমি আপনাদের হোমওয়ার্ক দেখব, যতটুকু করাবো আপনারা ক্লাসেই করবেন। এবং বলে রাখি যে যেহেতু ফ্রিল্যান্সার হইতে যাচ্ছেন, তো সেহেতু 4 ঘন্টাই যে সময় দিতে হবে ক্লাসের তা নয়, ক্লাসের বাইরে বাকি যে কয় ঘন্টা থাকে, 18 ঘন্টা, 18 ঘন্টার মধ্যে 20 ঘন্টা, তাই না। তো এই 20 ঘন্টার মধ্যে ঘুমান মনে করেন যে 6 থেকে 7 ঘন্টা। আপনাদের এই বয়সে বা আমার এই বয়সে আমি তো 6 ঘন্টার বেশি, 6 থেকে 7 ঘন্টার বেশি ঘুমাই না, ঘুমই ধরে না, ঠিক আছে। ঘুম হয়, ঠিক আছে, ঘুম যে হয় না তা নয়, ওটা আমাদের জন্য পারফেক্ট 6 থেকে 7 ঘন্টা। ঘুম নিয়ে কিভাবে কাজ, আমাদের কাজের সঙ্গে ঘুমের কি সম্পর্ক, এটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে। তো ঘুমের সময় মনে করেন 20 ঘন্টা থেকে খাওয়া দাওয়া সব মিলে ঘুম মিলে 10 ঘন্টা বাদ দিলাম, বাকি 10 ঘন্টা কি করবেন, প্র্যাকটিস করতে হবে প্রচুর, কারণ সপ্তাহে 6 দিন দিনে 4 ঘন্টা করে এত কিছু শেখানো হবে, ঠিক আছে। আপনি যদি আজকে প্র্যাকটিস না করেন কালকে ভুলে যাবেন, বুঝতে পারছেন। সো প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, ওকে। তো আশা করি সবাই ভিএস কোড কি নোটপ্যাড প্লাস প্লাসটাকে ডাউনলোড করে ইনস্টল করতেছেন, ঠিক আছে। এটা জরুরি, সবাই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর
যারা যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন না তারা তারা ল্যাপটপ বা কম্পিউটারে জয়েন করবেন ক্লাসে, ঠিক আছে? কেন, এটার কারণও বলে দিছি। আমি আপনাদের হোমওয়ার্ক দেখব, হোমওয়ার্ক দেখতে গিয়ে কারো কোনো ইস্যু যদি বলেন যে ভাই আমি এই সমস্যায় আছি ওই সমস্যায় আছি, এরকম কোনো ইস্যু আমি শুনবো না, ঠিক আছে? এগুলো হচ্ছে ফাঁকিবাজি, আর কিচ্ছু না, বুঝতে পারছেন? সো ফাঁকিবাজি যদি নিজে করেন, ফাঁকিবাজি নিজেই পড়ে যাবেন ফাঁকিবাজিতে। এতে লস কার? আমার না, আপনারই লস হবে। কিন্তু আমি চাই না যে কেউ লসে করুক, ঠিক আছে? সবাই এখানে শেখার জন্য আসছি, সবাই শিখবো, আর কিছু না। ওকে, তো আপনারা সবাই ডাউনলোড করে ইনস্টল করেন নোটপ্যাড প্লাস প্লাস। যাদের যাদের আছে বা ডাউনলোড বা ইনস্টল করা হয়ে গেছে তারা কি করবেন, এখানে চ্যাট বক্সে এসে ইয়েস লিখবেন, ঠিক আছে? এখানে ইয়েস, যাদের যাদের ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? আর যাদের যাদের আছে তারাও ইয়েস লিখবেন। তার পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপে যাব। আমার ব্র্যাকেট ইনস্টল করা আছে, এটা ব্র্যাকেটেই কাজ করি, তাহলে কি নোটপ্যাড প্লাস প্লাস করতে হবে আবার? না, আপনি ব্র্যাকেটই করেন। তো শুরুতেই বলে দিছি যে এই কোর্সটা কাদের জন্য, যারা কিছুই জানে না তাদের জন্য। সো আমি তাদেরকে কাউন্ট করে কাজ করাবো, ঠিক আছে? আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই ভালো বিষয় যে আপনি জানেন, ঠিক আছে? আপনার অ্যাডভান্স কিছু জানেন এটা সম্পর্কে, আপনি অনেক কাজ করছেন, সো ওটাই রাখবেন। যেহেতু আপনি জানেন, আপনাকে আপনি ওখানেই প্র্যাকটিস করেন, আপনি যেটাতে বেটার ফিল করেন। তবে যারা নতুন তাদেরকে আমি সাজেশন করব যে আমি যেটা বললাম নোটপ্যাড প্লাস প্লাস সেটাতে আসবেন, ঠিক আছে? এখানে খুব বেশি কেউ নাই, মেবি গুনলে হয়তো 10 জনের মতো হবে হাইস্ট। সো আমি ওয়েট করব, আপনাদের বাকি যারা আছে তারা দ্রুত ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যাদের ভিএস কোড আছে বা আগে থেকে ইনস্টল করা আছে এরকম কোনো কোড এডিটর, তাদের লাগবে না, তারা ওটাতেই করেন। তবুও তারা কি করবেন, যাদের ইনস্টল করা আছে তারা ওখানে ইউজ লিখবেন চ্যাট বক্সে। সেটা হচ্ছে যে আমরা যে ফাইলগুলো আমরা দেখি আমাদের ল্যাপটপে, ঠিক আছে? প্রত্যেকটা ফাইলের শেষে কি থাকে, মনে করেন যে একটা অডিও ফাইল হলে MP3 থাকে, যদি ভিডিও ফাইল হয় MP4 থাকে, তারপরে আরো অনেক ফরম্যাট আছে, AVI থাকে, তারপরে পিকচারের জন্য JPG PNG, এগুলাকে বলে এক্সটেনশন, ঠিক আছে? ওটাও একটা এক্সটেনশন, এটাও একটা এক্সটেনশন, ঠিক আছে? তো আমাদের এই জিনিসটা লাগবে, এই এক্সটেনশনটা লাগবে। দেখেন আমার এখানে যদি আমি কোনো ফাইলে যাই, ঠিক আছে, আপনাদের ফাইলে যদি যাই, এখানে গিয়ে দেখবো যে এখানে আমার হচ্ছে যে একটা স্ক্রিনশট আছে, স্ক্রিনশটের শেষে .png নামে একটা অপশন আছে, তাই কিনা? এইটাকে বলে এক্সটেনশন। সবাই এই এক্সটেনশনটাকে ইনেবল করে নেবেন। যদি আপনারা এই এক্সটেনশনটাকে ইনেবল না করে দেন, ভিজিবল না করে দেন, তাহলে এখানে শো করবে না। আমাদের এই এক্সটেনশনটা লাগবে। কেন লাগবে একটু পরে আসতেছি। এটা এবার বলি কিভাবে এটাকে অ্যাক্টিভেট করবেন, মানে এটাকে ভিজিবল করবেন। এখানে গিয়ে ভিউ বাটনে ক্লিক করবেন। সবার আশা করি উইন্ডোজ 10 ইউজ করেন, ঠিক আছে? বা যদি অন্যান্য ভার্সন ইউজ করেন সেখানেও এই অপশনগুলো পাবেন, ঠিক আছে?
তো ভিউয়ে যাওয়ার পর এখানে যে ফাইল নেম এক্সটেনশনস নামে একটা অপশন আছে, এটাকে মার্ক করবেন। আমার এখানে মার্ক করাই আছে। আমি যদি এটাকে আনমার্ক করি, দেখবেন যে এখানে নামের পরে .png লেখাটা চলে গেছে, তাই কিনা? দেখা যাচ্ছে কি? ওকে, তো সবাই এটাকে মার্ক করে রাখবেন। আমাদের এই এক্সটেনশনটাকে এডিট করতে হবে, যার কারণে এটা আমাদের লাগবে। ওকে, তো এবার আসি HTML এর স্ট্রাকচার নিয়ে, কিভাবে HTML ফাইল ক্রিয়েট করতে হয়। তো সবাই আপনাদের হচ্ছে আপনাদের প্রজেক্ট যেহেতু করবেন, আপনারা ডেইলি বেসিস ক্লাস করবেন, তো সবাই কি করবেন, নিয়মিত একটা করে ফাইল ক্রিয়েট, ফোল্ডার ক্রিয়েট করে করে তার ভিতরে ক্লাস করবেন। ঠিক আছে, ক্লাসের যে কাজগুলো বা ডেইলি যে কাজগুলো এগুলো করবেন। আজকে প্র্যাকটিস করতেছেন, আজকের একটা ক্লাসের এইভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন, তার ভিতরে যা কাজ করবেন সুন্দর গোছানো থাকলে আপনার এটা পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, তো বলে রাখি যে আমি যখন প্রথম শুরু করি, ঠিক আছে, তখনকার যে ক্লাস বেসিসে আমি যেভাবে প্র্যাকটিস করছি সেই ফাইলগুলো আমার এখনো আছে। ঠিক আছে, আমি হচ্ছে 1 2 3 মানে যেভাবে সেভ করছি ওই ফাইলগুলো আমি এখনো রাখছি স্মৃতি হিসেবে। ঠিক আছে, যদিও আমার ওগুলো লাগে না এখন। ঠিক আছে, ওগুলো বেসিক ছিল, ওগুলো সম্পর্কে আমার ধারণা যথেষ্ট হয়ে গেছে, ওগুলোর আর প্রয়োজন পড়ে না। সো বলবো যে আপনারা হচ্ছে এইরকম ভাবে ক্লাসের হচ্ছে ক্লাস নাম্বার দিয়ে আপনারা এখানে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, ফোল্ডার ক্রিয়েট করে করবেন, তাহলে মনে করেন যে পরবর্তীতে খুঁজে বের করতে সুবিধা হবে, পরবর্তীতে একটু গোছানো থাকলে আপনারই সুবিধা। ঠিক আছে, তো এবার আসি HTML। ঠিক আছে, তো এই HTML ফাইল প্রথমে আমাদের কি করতে হয়, ক্রিয়েট করে নিতে হয়। ঠিক আছে, HTML দিয়ে আমরা কোনো কিছু করতে চাইলে আমাদের আগে এরকম HTML এর ফাইল ক্রিয়েট করতে হয়। ফাইল ক্রিয়েট করার জন্য কি করতে হয়, এখানে রাইট বাটন ক্লিক করে নিউ এ যাবেন। ঠিক আছে, নিউ এ যাওয়ার পর এখানে টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন পাবেন সবাই। ঠিক আছে, এই টেক্সট ডকুমেন্ট একটা নেবেন, তো এইরকম একটা নাম আসবে। ঠিক আছে, তো এই নামটাকে এডিট করে আপনারা ইন্ডেক্স বা অন্য কিছু একটা দেবেন। আমি প্রেফার করব একটা ফাইল থাকবে, সেটা হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, এটা কেন হয় এগুলো নিয়ে আলোচনা পরে করব। তো আমি এটার নাম দিলাম ইন্ডেক্স। ঠিক আছে, ইন্ডেক্স দিয়ে এই .txt যেটা ছিল, ঠিক আছে, .txt এটাকে তুলে দিতে হবে। তুলে দিয়ে কি করতে হবে, এখানে htm বা html, ঠিক আছে, এই এক্সটেনশনটা এখানে বসায় দিতে হবে। ঠিক আছে, বসায় দিয়ে কি করব, আমরা এটাতে ডাবল ক্লিক এন্টার চাপ করব। এন্টার চাপার পর তো এরকম এক্সটেনশন চেঞ্জ যে করলাম, তো এটার জন্য একটা কনফার্মেশন চাচ্ছে, এখানে আমরা ইয়েস করে দেব। তো দেখেন আমার যখন এক্সটেনশনটা চেঞ্জ হয়ে গেল, আমার কিন্তু আইকনটাও চেঞ্জ হয়ে গেল, তাই কি না? এখন কিন্তু এটা ব্রাউজার আইকন আসছে। তার মানে কি, যখন আমরা মনে করেন যে একটা MP3 ফাইল হয়, তখন ওই ফাইলটা MP3 ফাইলটা আমরা যেখানে ওপেন করি সেখানকার ওখানে কি আসে, আইকন আসে। দেখবেন যে আপনারা VLC KM প্লেয়ার ইউজ করে থাকলে যদি এটা MP3 ফাইল হতো, ওখানে এই আইকন চলে আসতো। তো আমাদের কিন্তু অলরেডি ব্রাউজারে ওপেন করার ফাইল চলে আসছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখবেন এই ফাইলটা এখানে ওপেন হচ্ছে। তো অ্যাকচুয়ালি ফাইলের ভিতরে কিছুই নেই, একটা এমটি ফাইল, যার কারণে এখানে কিছু আসতেছে না। ওকে, তাহলে আমরা কি করলাম, এইভাবে একটা HTML ফাইল ক্রিয়েট করলাম। তো সবাই এরকম ভাবে একটা HTML ফাইল ক্রিয়েট করে নেবেন। ওকে, আচ্ছা, তারপরে যদি ব্রাউজারে সরাসরি ক্লিক করে ওপেন না হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওপেন উইথ নামে একটা অপশন আছে। ঠিক আছে, এখানে ওপেন উইথে গুগল ক্রোম আসলে ওখানে চুজ অ্যানাদার অ্যাপে যাবেন। যাওয়ার পরে গুগল ক্রোমটাকে সিলেক্ট করে এই অলওয়েজ ওপেন HTML ফাইলস ইন গুগল ক্রোম এটা মার্ক করে দেবেন। ঠিক আছে, এটা মার্ক করলে হবে কি, আপনার এই যত HTML ফাইলই ক্রিয়েট করেন না কেন, ডাবল ক্লিক করলে গুগল ক্রোমেই ওপেন হয়ে যাবে ডিফল্ট ভাবে। ওকে, তো এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, তো আমি কি করলাম, index.html নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এই ফাইলের ভিতরে আমরা HTML লিখবো, HTML কোডিং করব। তো HTML কোডিং করার জন্য, এই ফাইলটাকে এডিট করার জন্য এই ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাসে আনতে হবে, তাই কিনা? তো নোটপ্যাড প্লাস প্লাসে আনার জন্য কি করতে হবে, এইটাকে টাইনে ধরে এনে এখানে সাইডে দিতে হবে। দেখেন এখানে ওপেন হয়ে গেছে অলরেডি। বা যেটা করবেন সেটা কি, এখানে রাইট বাটন ক্লিক করে দেখবেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস আসছে। ঠিক আছে, বা আরেকটা কি করা যাবে, এখানে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে
আপনার ফাইলটা কোথায় আছে এখানে সরাসরি চলে আসছে, ঠিক আছে। তো আমি এখানে এই ফাইলটাকে দিলাম, এই যে ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে ফাইলটাকে এডিট করলাম, ঠিক আছে, মানে কিভাবে কোডিং করতে হয় এই নোটপ্যাড প্লাস প্লাসে এটাকে ওপেন করতে হয় এটা দেখাইলাম। তো আমরা কি করব, এখানে কোডিং করব, কোডিং লিখবো, তাই কিনা। কিন্তু কোডিং লিখে আউটপুট দেখব কোথায়। আউটপুট জিনিসটা কি, আউটপুট জিনিসটা হচ্ছে যেটা বাহ্যিক লুক, ঠিক আছে। তো আমি ভিতরে কি করছি, এর পরিণতি কি এবং এর ফলাফলটা কি সেটা দেখবো এখানে ব্রাউজারে। তো এইটাকে বলে হচ্ছে আউটপুট, আর এইটাকে বলে কি, আমরা কোডিং করবো হচ্ছে এখানে আর আউটপুট দেখবো এখানে, ওকে। আচ্ছা, তো আমি W3 স্কুল ধরে ধরে দেখাবো, ঠিক আছে। কেন দেখাবো, আপনারা পরবর্তীতে কিভাবে এই W3 স্কুল দেখে দেখে শিখবেন। এখান থেকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদিও করেন, মানে এইভাবে যদি W3 স্কুল দেখেন তাহলে আপনি মানে কিভাবে শিখতে হয় এই জিনিসটা জানতে পারবেন, ঠিক আছে। এই জন্য আমি কি করব, আমি চাইলে এগুলা না ফলো করে নিজেই নিজের মতো করে শেখাইতে পারি, কিন্তু আমি কি করব, আমি একটা প্ল্যাটফর্ম ধরে শেখাবো, ঠিক আছে। পরবর্তীতে যে কোনো হেল্পের জন্য যেন ওখান থেকে খুব ইজিলি শিখতে পারেন। কিভাবে শিখবেন এই রাস্তাটা ওখানে জানা হবে, ওকে। আচ্ছা, তো HTML এর এখানে কিছু কি HTML সম্পর্কে বলা আছে, এখানে দেখবেন এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপরে ওয়েব পেজ তৈরি করার জন্য এখানে এটা প্রয়োজন হয়, এগুলো বলছে, ঠিক আছে। আরো অনেক কিছু বলছে, এগুলো আমরা স্কিপ করলাম, ওকে। আচ্ছা, আচ্ছা, তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলা কি, এগুলা আসলে মাথা খারাপ করা জিনিস, এগুলা আমরা একটা একটা করে জানবো এখন, ওকে। তো আমার এই হচ্ছে আউটপুটটা যেখানে দেখবো সেটাকে আমি এইভাবে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে, ওকে। তো আমার এই ফাইলটা এটা, তাই না। তো বিষয়টা হচ্ছে যে সবকিছুরই কি থাকে, একটা নিয়ম থাকে, রুলস থাকে, তাই কিনা। সবকিছু যে তৈরি করবেন তার একটা রুলস থাকে। মনে করেন রুলস বিষয়টা কিরকম, একটা বাড়ি তৈরি করবেন, বিল্ডিং বাড়ি তৈরি করবেন, এখানে কি আপনি আপনার হচ্ছে কি বলে টিন আনবেন, খড়কুটা আনবেন বিল্ডিং বাড়ি তৈরি করার জন্য, কখনোই না। তো এর জন্য কি লাগবে, ইট সিমেন্টই লাগবে, ইট সিমেন্টই আপনাকে আনতে হবে এবং এটাকে ইউজ করতে হবে, তাই কি না। তো সেম ভাবে HTML এর যদি আমরা স্ট্রাকচার ক্রিয়েট করি তাহলে HTML এর জিনিসপত্রই আমাদের লাগবে, ঠিক আছে। HTML এর জিনিসপত্র বলতে কি বোঝাইছি, HTML এ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এটা হচ্ছে ট্যাগ, TAG। আমার স্ক্রিন দেখা যায় কি, ক্লিয়ার। জি ভাই। তো ট্যাগ জিনিসটা কি, এই ট্যাগ জিনিসটা হচ্ছে একটা স্ট্রাকচার ক্রিয়েট করার আপনার মনে করেন যে ভিত্তি, ঠিক আছে। কিরকম, আমি আমার যদি একটা ওয়েবসাইটে আমি যদি এখানে আসি, চলে আসি, তো এই যে একটা লেখা আছে, এই লেখাটা একটু বড় না, এটাকে এই HTML এর ট্যাগ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে, ঠিক আছে। তো এটা একটা প্যারাগ্রাফের মতো, ঠিক আছে, নর্মাল একটা টেক্সট, ঠিক আছে, এটা নর্মাল টেক্সট। তারপরে এখানে যদি আসি, এগুলো নর্মাল টেক্সট, তাই কিনা। এগুলোকে রিপ্রেজেন্ট করা হয় একভাবে, এটাকে রিপ্রেজেন্ট করা হয় আরেকভাবে। সেটা কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, রিপ্রেজেন্ট করা হয় ট্যাগ দিয়ে, ঠিক আছে। তো এই ট্যাগকে কিভাবে লিখতে হয়, এইভাবে লিখতে হয়। এখানে থাকে হচ্ছে ট্যাগ নেম, কি বলে, লেস দেন, ট্যাগ নেম গ্রেটার দেন, ঠিক আছে। তারপরে এটার যেমন স্টার্ট এবং এন্ডিং আছে, ঠিক আছে। এন্ডিংটা কিভাবে করতে হয়, এইভাবে লেস দেন স্ল্যাশ ট্যাগ নেম, সেম নেম ইউজ করতে হয়, এইভাবে ক্লোজ করতে হয়। এর ভিতরে আপনি এখন যা ইচ্ছা তাই লেখেন, ঠিক আছে। মনে করেন আমি এইটাকে রিপ্রেজেন্ট করব, তো এটাকে এই টেক্সটটাকে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। এই টেক্সটটা কি করতে হবে, দুই ট্যাগের মাঝখানে বসাই দিতে হবে, ওকে। দেওয়ার পরে কি করতে হবে, এটাকে সেভ করতে হবে, সেভ করে আমার এটা ব্রাউজারে রিলোড দিয়ে দেখতে হবে। তো আমি এখানে যে চলে আসলাম, এখানে কিন্তু দেখেন ভিতরের যে টেক্সটটা আছে এইটাকে শো করতেছে, কিন্তু আমি কি করলাম, এই ট্যাগ নেম যে জিনিসটা ইউজ করলাম এটা কিন্তু শো করবে না ব্রাউজার, ঠিক আছে। এটা শুধু রিপ্রেজেন্ট করাবে ভিতরের কন্টেন্টটাকে, ভিতরের যা কিছু দেবো আমরা, যেটাকে রিপ্রেজেন্ট করাতে চাচ্ছি সেটাকে,
ওকে। আচ্ছা, তো এই যে বড় লেখা ছোট লেখা এগুলোকে ভিন্ন ভিন্ন, এগুলোর জন্য ভিন্ন ভিন্ন ট্যাগ আছে, এক একটা ট্যাগে এক এক রকম, ঠিক আছে। আচ্ছা, তো নর্মাল যে টেক্সটগুলো থাকে, এই যে টেক্সটগুলো দেখতেছেন এখানে, এই যে অনেকগুলো টেক্সট দেখতেছেন, এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য পি ট্যাগ ইউজ করা হয়। এগুলোকে বলে প্যারাগ্রাফ, তাই না? আমি ট্যাগ নেমের জায়গায় শুধু পি দিলাম। ওকে, তো এই দুইটা স্টার্ট এবং এন্ডিং পি ট্যাগ, ঠিক আছে। এটা হচ্ছে পি ট্যাগ, এটাকে বলে পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। এই দুই ট্যাগের মাঝে যা দিব, ভিতরে যা কিছু লিখবো, সব কি হবে? প্যারাগ্রাফ হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এগুলো সেভ করে করি, আচ্ছা এটাকে সেভ করতে হবে ফার্স্ট, ঠিক আছে। সেভ করে তারপর ব্রাউজারে রিলোড দিয়ে দেখতে হবে, ঠিক আছে। তো সেভ করার জন্য কি করতে হবে? কন্ট্রোল এস চাপতে হবে, বা এখানে ফাইলে গিয়ে এখানে দেখবেন যে সেভ অপশন থাকবে। যদি এটা সেভ করা নাই, আমি যদি এখানে কিছু একটা করি, এই দেখেন সেভ অপশন চলে আসছে, ঠিক আছে। বা কি করা যাবে, এখানে যে সেভ আইকন আছে এখানে ক্লিক করলেও হবে সেভ। ওকে, সেভ করে তারপর ব্রাউজারে রিলোড দিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি ঘটলো, ঠিক আছে। তো এই ট্যাগ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না। সবাই সবাই বুঝছেন? প্রশ্ন আছে ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি বলবেন। আমরা বুঝবো কেন কোন সময় কোন ট্যাগটা ব্যবহার করতে হবে? হ্যাঁ, এরকম ট্যাগ তো সম্পর্কে আমরা শুধু জানলাম যে ট্যাগটা কি। এখন ট্যাগ আছে অনেকগুলা, তো এগুলো সম্পর্কে কোনো কিছু জানি? কোনো ট্যাগই তো জানি না আমরা। জানি যখন জানবো তখন কোন ট্যাগ কোথায় ইউজ করতে হয় এটাও জানবো। আসলে ট্যাগ জিনিসটা কি, এটা অনেকেই বুঝতে একটু সময় নেয়, যার কারণে বললাম। কারো কোনো ট্যাগ নিয়ে কোশ্চেন থাকলে করতে পারেন যে ভাই আসলে ট্যাগটা কি, এটা বুঝতে পারলাম না, যদি এটা আরেকবার বলতেন, এরকম কিছু। ওকে, তাহলে এই হচ্ছে ট্যাগ নেম, ঠিক আছে। এটাকে বলে ট্যাগ নেম। তো HTML ক্রিয়েট কোনো কন্টেন্টকে ব্রাউজারে শো করাইতে গেলে, যেমন বড় অক্ষর, বড় লেখা, ঠিক আছে, এগুলো বলে হেডিং, ঠিক আছে। তো এগুলো যে ওয়েবসাইটে দেখেন বড় বড় লেখা, এগুলোকে হেডিং বলে। আর যেগুলো ছোট লেখা এগুলোকে বলে প্যারাগ্রাফ, এগুলো বলে লিস্ট, ঠিক আছে। এগুলোকে HTML এ ভিন্ন ভিন্ন ট্যাগ নেম ইউজ করে করে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তো ট্যাগ নেম সম্পর্কে জানলাম, ঠিক আছে। কিন্তু HTML এর এই কন্টেন্ট গুলোকে শো করানোর জন্য HTML এর আগে একটা স্ট্রাকচার ফলো করতে হয়। কিরকম? এখানে কি করতে হয়, এরকম আশ্চর্য চিহ্ন দিয়ে লিখতে হয় ডক টাইপ HTML। তারপর কি করতে হয়, এখানে HTML শুরু করতে হয়, এখানে HTML শেষ করতে হয়। ওকে, তো ডক টাইপটা হচ্ছে, এটা নির্দেশ করে আমাদের যে এই যে HTML এর HTML-টা হচ্ছে, এটাকে বলে ডকুমেন্ট টাইপ HTML, ঠিক আছে। এটাকে বলে ডকুমেন্ট টাইপ HTML। তো এইটা বলার জন্য আমাদের এই ট্যাগটা ইউজ করতে হয়। এটা একটা কিন্তু ট্যাগ, ঠিক আছে। এটাকে হচ্ছে ডক টাইপ HTML। ওকে, এই যে ট্যাগগুলো অবশ্যই শুরু হইতে হবে কি, লেস দেন চিহ্ন, শেষ হইতে হবে গ্রেটার দেন চিহ্ন দিয়ে, ঠিক আছে। আর এই ডক টাইপের মিনিংটা হচ্ছে, এটাকে বলে ডকুমেন্ট টাইপ HTML, ঠিক আছে। আমাদের যে HTML গুলো লেখি এগুলো মূলত ডকুমেন্ট টাইপ হয়, এই জন্য এটাকে লিখতে হয় ডকুমেন্ট টাইপ। ওকে, তারপরে এবার সেই যত HTML ট্যাগ হবে, ট্যাগের ভিতরে মানে এই HTML ট্যাগ, ঠিক আছে। বলেন। একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা এই যে ভিডিওটা স্টার্ট করে দিলাম, আমরা কি করছি, আমরা শুধু টাইটেল দেখলাম। তো টাইটেল শো করানোর জন্য টাইটেল ট্যাগ ইউজ করতে হয়। তো হেড সম্পর্কে আপাতত কি বলছি, এতটুকুই জানবো। আমরা ডিটেল জানবো যখন আরো জানবো, ঠিক আছে। বডি টডি আপাতত শেষ করি, তারপরে হেডের অংশ আসবো, আরো ডিটেলস জানবো, কিন্তু ওটা 1-2 ক্লাস পর, ঠিক আছে। কারণ ওই কাজগুলো একটু অ্যাডভান্স। ওকে, আচ্ছা, তো বডিতে আসি। বডিতে মূলত কি করা হয় আমি বলছি অলরেডি, যে একটা ওয়েবসাইটের দৃশ্যমান যতটুকু অংশ একটা ওয়েবসাইটের, সব কিসের অংশ, বডি অংশ, মানে এই বডি ট্যাগের ভিতরে হবে সব, ঠিক আছে। সব কি হবে, এই বডি ট্যাগের ভিতরে, বুঝতে পারছেন। তো আরেকটা কথা বলে রাখি, এখানে যে লেস দেন বলেন, এই স্ল্যাশ বলেন, ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
সো একটা যদি মিস করেন তাহলে হয়তো প্রবলেম হবে। কিরকম প্রবলেম, এখান থেকে আমি টাইটেলের এখান থেকে স্ল্যাশটাকে তুলে দিলাম, ঠিক আছে, তুলে দিয়ে সেভ করি, সেভ করে কি করে রিলোড দেই যদি, আচ্ছা শো করতেছে, কিছু কিছু ট্যাগে এটা কাজ করবেই না একবারে, ঠিক আছে। আমি এটাকে টাইটেলে আইকন ইউজ করতে পারবে, আইকন, হ্যাঁ ওটা পরে, ওকে আইকন শিখবো পরে, ওকে। তো আমি কি করলাম, আমি এখানে দেখেন টাইটেলে লেস দেনটাও তুলে দিলাম, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু টাইটেলটা শো করতেছে, তাই না? আচ্ছা প্রথম দিকেরটা তুলে দেই, যদি ফার্স্টে এই টাইটেলের অংশটাকে তুলে দিলাম, ঠিক আছে। দেখেন এই টাইটেল লেখাটা আর নাই, মানে টাইটেলটা আর নাই কিন্তু, ঠিক আছে। এই খালি একটা কি লেস দেন তুলে দেওয়ার জন্য, ওকে। সো এগুলো অনেক গুরুত্বপূর্ণ, একটা ছোটখাটো লেস দেন বলেন, এটার জন্য এমন একটা এরর আসবে, ঠিক আছে, যেটা সলভ করতে একটু প্রবলেম হয়ে যাবে। সো বলবো যে যেটা শিখবেন অনেক ভালো করে শিখবেন, দেখে শুনে কাজ করবেন, ওকে। আচ্ছা ওকে, তাহলে আমরা কি শিখলাম, টাইটেল শিখলাম। এবার কি শিখবো, একটা যদি ওয়েবসাইটে যদি যাই, এই ওয়েবসাইটে কি এগুলো বড় লেখা থাকে, এগুলো ছোট লেখা থাকে, তাই না? ওকে, তো বড় লেখা ছোট লেখা কি এগুলা দেখবো আমরা। আমরা যদি নেক্সটে আসি, কি আছে দেখেন এখানে যে কিভাবে এডিট করতে হয় সেটা দেখাইছি, নোটপ্যাডে ওপেন করছে, নোটপ্যাডে ওপেন করে দেখাইছে, ঠিক আছে। এই যে নোটপ্যাড, এটাই করছে না? ওকে, আমরা দেখবো এবার হেডিং দেখে আসছেন আপনারা, ঠিক আছে। হেডিং তো বই খুলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আচ্ছা, তো আপনারা বই খুলে একটু অফ করবেন, কারণ এই যে নয়েজ আসে একটু, ঠিক আছে। বা আমরা যদি github.com এ ঢুকে যাই, ঠিক আছে, ডেমো দেখার জন্য, ঠিক আছে, এক্সাম্পল দেখার জন্য, এইটা কি সবচেয়ে বড় হেডিং না? তারপরে যদি একটু নিচে আসি, এটা এটা দেখা যায় এখানে আরেকটু ছোট হেডিং, এটা কালার ভিন্ন, এটা কালার অপশনটা পরে, কিন্তু ফন্ট গুলা দেখেন একটু ছোট হেডিং, তাই কিনা? তারপরে দেখবেন যে এটা আরেকটু ছোট, প্রথমটার চেয়েও কিন্তু একটু ছোট মেবি এটা, ঠিক আছে। আমরা যদি প্রথমটা দেখি তো এটা একটু বড়ই ছিল, তাই না? তো এই হেডিং গুলাকে রিপ্রেজেন্ট করার জন্য ট্যাগ আছে, ঠিক আছে। তো কি ট্যাগ, এটা হচ্ছে হেডিং ট্যাগ। কিন্তু হেডিং থাকে 6 ধরনের, ঠিক আছে। তো 6 ধরনের সাইজকে রিপ্রেজেন্ট করার জন্য 6 ধরনের হেডিং থাকে। কি কি? H1 থেকে H6 পর্যন্ত। তো ট্যাগ লেখার নিয়ম কি, আমার হেডিং হচ্ছে H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং, ঠিক আছে। তো ট্যাগ লেখার নিয়ম কি, লেস দেন গ্রেটার দেন এর মাঝে H1, তারপরে ক্লোজ করলাম H1, ঠিক আছে, এই যে ক্লোজ, ঠিক আছে। তো এই আমরা ট্যাগ লিখলাম কি, হেডিং 1টা হচ্ছে সবচেয়ে বড় হেডিং, ঠিক আছে। হাই আই অ্যাম হেডিং 1 এটা দিলাম, ঠিক আছে। আমরা যদি এটা দিলাম, দেওয়ার পরে এটাকে যদি রিলোড করে দেখি, এই যে একটা বড় লেখা চলে আসছে কিন্তু, ঠিক আছে। তারপরে আমরা কি করব, যে H2 হেডিং 2 যদি দেখি, H2 ক্লোজ করে দিলাম, H2 সেম ভাবে লিখে দেই, হাই আই অ্যাম হেডিং 2। তো এটা দেখবো আমরা কিরকম, এটা কিন্তু ওটার চেয়ে ছোট হয়ে গেল, লক্ষ্য করছেন কি বিষয়টা? তো সেম ভাবে আমরা যদি H3 H6 পর্যন্ত নেই, H3 ক্লোজ করে দিলাম। আচ্ছা, তো আমি লেখাটাকে কপি করলাম, আমি কপি করতেছি তার মানে এই না আপনারা কপি করবেন, ঠিক আছে, আপনারা টাইপ করবেন। আপনাদের টাইপিং স্পিডটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এটা কি হয়ে গেল, এটা কিন্তু ওগুলার চেয়েও ছোট হয়ে গেল। কেউ কি কোশ্চেন করতে যাচ্ছেন? না। তো যেহেতু আমি কি করব, যে আমি কিন্তু আমার কিন্তু লিমিটেড সময়, 4 ঘন্টার সময়, ঠিক আছে। আমি কিন্তু সবকিছু জানি, ওকে। তো কিছু জিনিস হয়তো আমি দ্রুত করার জন্য, শেখানোর জন্য আমি একটু শর্টকাট অবলম্বন করব, কিন্তু আপনি কি করবেন, ওই শর্টকাটটা অবলম্বন করবেন না, ওকে। প্রথমেই আপনারা যখন জানবেন তারপর শর্টকাট অবলম্বন করেন,
কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তো আমি যখন H1 থেকে H6 পর্যন্ত লিখবো, আমার তো অনেক কিছু লিখতে হবে। আমি কি করব, এখানে শর্টকাট একটা ইউজ করে জাস্ট শুধু এখানে H4 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 তারপরে H5 H5 H6 H6, ওকে। তারপরে এখানে 3 কে আমি 4 বানাই দিলাম, 5 6 বানাই দিলাম, ওকে। তাহলে আমি কি করলাম, তাহলে H1 6টা হেডিং নিলাম, তাই না? তো এগুলোর ডিফারেন্সটা কোথায় হবে, এই ফন্ট সাইজে, ঠিক আছে। তো সবচেয়ে যেটা 6 আছে, মানে H6 আছে, সেটা কি হবে, সবচেয়ে ছোট হবে, তাই হয়েছে কিনা দেখেন তো। তাহলে এটা H1 থেকে H6 পর্যন্ত ব্রাউজারে যদি কোনো ওয়েবসাইট দেখে থাকেন, ওয়েবসাইট তো অবশ্যই দেখছেন, তো ওয়েবসাইটের এই ভিন্ন ভিন্ন ধরনের ফন্ট গুলাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এগুলো আবার একটু স্টাইল করে নেওয়া হয়, ঠিক আছে। তো স্টাইল বিষয়টা যেহেতু যখন আমরা আসবো তখন জানবো। তো মূলত এই যে ভিন্ন ভিন্ন ধরনের, এই যে এটা একটু বড় হেডিং, এর নিচে এটা একটু ছোট হেডিং, তাই কিনা। তো এর কোডটা যদি আমি বের করে দেখাই, ঠিক আছে, এখানে যদি কোডটা আমি বের করে দেখাই, এটা কিভাবে কোডটা বের করলাম এটা পরে দেখবেন, ঠিক আছে। আপাতত জাস্ট ডেমো হিসেবে দেখে এখানে কি এটা আছে বলেন তো। হ্যাঁ, H1 ট্যাগের মধ্যে আছে। তো এটাকে যদি আমি দেখাই আবার, তো এই যে এটা কি ট্যাগের মধ্যে আছে, তো বুঝতে পারছেন বিষয়টা। যে হেডিং গুলা কোথায় কোথায় ইউজ করা হয়, ভিন্ন ভিন্ন ধরনের হেডিং থাকে, হ্যাঁ। তো এই H1 থেকে H6 পর্যন্ত গেলাম। তো এইগুলা তো গেল হেডিং। তো নর্মাল যে টেক্সট গুলা থাকে ওগুলার জন্য কি ইউজ করা হয়, ওগুলার জন্য কি ট্যাগ ইউজ করা হয়, ওগুলার জন্য পি ট্যাগ অলরেডি বলে আসছি, প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে, প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ ট্যাগ, আমাদের তো প্যারাগ্রাফ দরকার। তো ডেমো প্যারাগ্রাফ নেওয়ার জন্য আছে হচ্ছে লোরেম টেক্সট, ঠিক আছে। লোরেম লিখে আমি যদি গুগল সার্চ করি এরকম কিছু টেক্সট পাবো। আমি এগুলো মনে করেন যে কপি করে নিচ্ছি, ঠিক আছে। কপি করে নিয়ে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ঢুকাই দিলাম, ওকে, দিয়ে সেভ করলাম। তাহলে এই পি ট্যাগের ভিতরে যা আছে কি সব প্যারাগ্রাফ, এটার জন্য আলাদা একটা ফন্ট সাইজ হবে, একটা হচ্ছে নির্দিষ্ট একটা সাইজ আসবে কিনা বলেন তো। এই দেখেন, এইটা হচ্ছে প্যারাগ্রাফ সাইজ, ঠিক আছে, ওকে। তো এরকম যদি আমি আরো প্যারাগ্রাফ নেই, তো আমি জাস্ট শর্টকাট ওয়ে অবলম্বন করে ওটাকে একটু কপি করলাম। এটা আপনাদের পরে শেখাবো, এখন আপনাদের শেখাবো না, ওকে। এই শর্টকাট গুলো সম্পর্কে যখন আপনারা একটু জানবেন তখন শেখাবো, ওকে। তাহলে আমি আরেকটা প্যারাগ্রাফ নিলাম, তাহলে এটার মতো এটা সেম স্টাইল হবে কিনা, মানে ফন্ট সাইজ দেখবেন, দেখেন সেম কিন্তু হয়ে গেছে, এটা সেম না, সেম। তাহলে এগুলা কি ট্যাগ গেল, এগুলো গেল হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, আর এগুলো কি হেডিং ট্যাগ, তাই কিনা। বুঝি না। সেটিং ট্যাগে যদি আমরা H3 দেই এবং এন্ডিং ট্যাগে যদি H4 দেই, দেখা যায় H3 প্রিন্ট করে দেয়। এটা কেন হয়, মানে আলাদা তো আলাদা H1 এবং H3 যদি এরকম করি তাহলে দেখবো যে কি হয়, প্রথম যে ট্যাগটা শুরু করছি এই ট্যাগটাকে ধরে নেয়, ঠিক আছে। এই দেখেন, এটাকে আমি যদি H3 বানাই দেই, এটা H3 আসবে। অ্যাকচুয়ালি এই কাজটা কখনোই করবেন না, ঠিক আছে। এটা আসলে খুব বাজে একটা জিনিস। তো নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড বলে কথা আছে, তাই কিনা। মনে করেন যে আপনার নাম কি আছে, আপনার নামকে যদি আমি একটু বিকৃত করে আপনাকে ডাকি তাহলে সেটা কি ঠিক হবে, উচিত হবে? সো আমরা এই জন্য এই কাজটা করবো না কখনোই, ঠিক আছে। তো আপনাদের উপস্থিতি, কে কে লিভ নিচ্ছে, আমি অ্যাকচুয়ালি এইসব বিষয় খুব বাজে, আমি ভিডিওগুলোকে আবার দেখে দেখে যারা যারা এখান থেকে লিভ নিচ্ছে তাদের আমি নোট করে রাখবো, ঠিক আছে, আলাদা করে, ওকে। তো সবাই এই বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, প্যারাগ্রাফ শিখলাম, হেডিং শিখলাম, ওকে।
তারপর এবার যদি আসি যে এখানে চলে আসলাম, আসার পরে তো একটা দেখি, এগুলো বাটন না? জি ভাই। তো বাটনকে রিপ্রেজেন্ট করার জন্য HTML এ ট্যাগ আছে। কি ট্যাগ? বাটন ট্যাগ আছে। ঠিক আছে, যদি এইভাবে লিখি বাটন, এই যে চলে আসছে বাটন, ক্লোজ করে দিচ্ছি বাটন। ঠিক আছে, হাই আই এম বাটন দিলাম। ঠিক আছে, ফেরদৌস ভাই, হ্যাঁ ভাই আমি একটু কথা বলবো। জি। এর ওখান থেকে একটু ভাবে নয়েজ আসতেছে, ডিস্টার্ব হচ্ছে। ও আচ্ছা, আচ্ছা মানে যখন প্রয়োজন হবে কথা মাইক্রোফোন অন করে কথা বলবেন, আর বাকি সময়টা একটু অফ করে রাখবেন, কারণ কখন কি নয়েজ আসে বলা যায়। ওকে, তাহলে এই হচ্ছে একটা বাটন। আমরা বাটন ট্যাগ BUTTON, এখানে কিন্তু বানান ভুল করার কোনো প্রশ্নই আসে না। এই একই কথা বললাম যে ভুল করবেন কেন? ঠিক আছে, ভুল তো করার কথা না, এগুলো ভুল করলে চলবে না। ঠিক আছে, সো এই বাটন ট্যাগ দিলাম, ট্যাগের ভিতরে আমরা কি করলাম, বাটনের টেক্সট দিলাম। ওকে, এবার যদি আসি এখানে দেখেন একটা বাটন ক্রিয়েট হয়েছে, দেখেন এই যে বাটন চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু একটা বাটন। ওকে, এটা স্টাইলিং করা হয় নাই আপাতত, যেহেতু আমরা স্টাইল শিখতেছি না, HTML ট্যাগ সম্পর্কে জানবো। সো কি করব, আমরা HTML ট্যাগ সম্পর্কেই জানবো, আর কিছু জানবো না। ওকে, আচ্ছা, তো বাটন গেল। এবার আসি এরকম যে অনেক লেখা থাকে। ঠিক আছে, যেমন এই যে একটা লেখা, এটা মনে করেন যে একটা লেখা থাকে, এইখানে কি করে ক্লিক করলে কোথাও এক জায়গায় ঢুকে যায়। ঠিক আছে, এই যে ক্লিক করলাম ঢুকে গেল, এখানে যদি আমি ক্লিক করি ঢুকে গেল। ঠিক আছে, ঢুকলো কিনা বলেন তো? এগুলোকে বলে অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ। ওকে, এর ভিতরে কি থাকে, একটা লিঙ্ক করা একটা অপশন থাকে, মানে একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকে, এখানে ক্লিক করলে ওই লিঙ্কে ঢুকে যায়। বুঝতে পারছেন কি? তো এইটা HTML এ রিপ্রেজেন্ট করা হয় অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। তো অ্যাঙ্কর ট্যাগ কিভাবে লিখতে হয়? এখানে অ্যাঙ্কর লিখতে হয় না, এখানে শুধু এ দিতে হয়। ঠিক আছে, এই যে এ দিলাম, স্টার্ট এবং ক্লোজ। ওকে, আমি এখানে দিলাম হচ্ছে হাই আই এম এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। ওকে, তো লিখলাম, ঠিক আছে, বুঝলাম। আমি যদি এখানে এসে রিলোড দেই, দেখেন এখানে টেক্সটটা চলে আসছে, কিন্তু এখানে কোনো কিছু আসছে, ক্লিক হচ্ছে কোথাও, কিছু হচ্ছে না। কিন্তু দেখেন আমি যদি এখানে কিছু করি, কিছুই হচ্ছে না, তাই না? তো এইখানে এই ট্যাগ, প্রথম যে এই ট্যাগ আছে, এইটাকে একটা অ্যাট্রিবিউট সেট করে দিতে হয়, ইজ রেফ, আর এইচ আর ইএফ, এইচ রেফ ইকুয়াল টু ডাবল। এই জিনিসটা আসলে মূলত কি? তো এইটা হচ্ছে, এটাকে বলে একটা এটাকে কি বলে? এটার পূর্ণ অর্থ কি হাইপারলিংক রেফারেন্স হবে? হ্যাঁ, হাইপারলিংক রেফারেন্স, এটাকে বলে অ্যাট্রিবিউট। ঠিক আছে, এই অ্যাট্রিবিউটগুলো হয় প্রথম যে ট্যাগটা থাকে এই ট্যাগটাতে। ঠিক আছে, এই অ্যাট্রিবিউটগুলো, তো এটা একটা অ্যাট্রিবিউট। তো এইটার একটা ভ্যালুও আছে। ঠিক আছে, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে এই ভ্যালুটা দিতে হয়। ঠিক আছে, এবং কি করতে হয়, সামনে একটা স্পেস ইউজ করতে হয়, এটা আলাদা করার জন্য। ওকে, তো এই এসরেফটা হচ্ছে হাইপার রেফারেন্স। ঠিক আছে, হাই, তো ইনভার্টেশন কমার পরে পরে যে একটা গ্রেটার দেন চিহ্ন আছে, এটাও কি বসবে? এটা তো নর্মাল ট্যাগের হিসেবে থাকবে, ওটা তো আগের ট্যাগে ছিল তাই থাকবে। ঠিক আছে, ওইটাতে কোনো সম্পর্ক নাই। আমি যদি আরেকবার কাইটে দিয়ে দেখাই, দেখবেন এইটা ছিল, তাই না? এইটার এই প্রথম যে ব্র্যাকেটটা ক্লোজ, তার সামনে হবে স্পেস দিলাম, দেওয়ার পরে এখানে এইচরেফ দিলাম, এইচ আর ইএফ ইকুয়াল ডাবল কোটেশন, বা এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করলেও হয়। ওকে, তো এইখানে কি দিতে হয়, এইখানে দিতে হয় আপনার ওই টেক্সটটার নিচে ভিতরে যে লিঙ্কটা রাখবেন, যে ওয়েবসাইটের লিঙ্কটা রাখবেন। মনে করেন আমি দেব কি, আমি দেব GitHub https://github.com। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। এবার কি হবে, এবার এই লেখাটাতে ক্লিক করলে ওর ভিতরে এই লিঙ্কটা সেট হয়ে যাবে। মানে যদি সেভ করে রিলোড দেই, দেখবো যে এই লেখাটার ভিতরে এই লিঙ্কটা সেট হয়ে গেছে। ঠিক আছে, এটা রিলোড দিলাম, দেখেন এখানে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে, এবং এই লেখাটাতে যখন আনবো, এখানে নিচে দেখবেন এর ভিতরে লিঙ্কটা চলে আসবে। এই দেখেন, এইখানে লক্ষ্য করবেন আসছে, আমরা কিন্তু এইখানে দিয়েছিলাম। বুঝতে পারছেন?
এই তাহলে কি করে? এইচরেপ হচ্ছে এর ভ্যালুটা হয় একটা ওয়েবসাইটের লিংক, এইটা যেখানে ইউজ করব তাই এই টেক্সটের ভিতরে এই লিংকটা সেট হয়ে যাবে। ঠিক আছে, এরকম অনেক দেখে থাকবেন, অনেক মানে চলতি হতে আপনারা অনেক দেখছেন, ফেসবুকে অনেক আছে, দেখবেন যে পোস্টের টাইটেল আছে, ওখানে ক্লিক করলেই ওই পোস্টটাতে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, পত্রিকাও যদি অনলাইন পত্রিকা পড়ে থাকেন, ওখানে ইমেজের উপর ক্লিক করলে ওর ভিতরে ঢুকে যাচ্ছে, ওখানে সবগুলাতেই এইচরেপ ইউজ করা আছে। ঠিক আছে, এই যে এইচরেপ। ঠিক আছে, যদি আপনাদের সরাসরি এক্সাম্পল হিসেবে দেখাইতে চাই, তো এখান থেকে যদি এর কোডটা আমরা দেখি, এর কোডটাকে যদি আমরা দেখি, এখানে দেখবেন, এই দেখেন এখানে কি করছে, তো এ ট্যাগের ভিতরে S3 নিছে, এগুলো নিয়ে পরে আলোচনা করবো, যা শুধু মাথায় রেখে এখানে এ ট্যাগ ইউজ করছে। ঠিক আছে, তো এ ট্যাগে দেখেন এইচরেপ ইকুয়াল টু এখানে একটা লিংক দেয়া আছে, এই দেখেন। তাহলে এর ভিতরে যত টেক্সট আছে এইটাতে ক্লিক করলে কি হবে, ওই লিংকে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে এই সেটআপ। জি, ডিজাইনটা দেখার জন্য ইউজ করতে হবে, কোন ওয়েবসাইটে ঢুকে কিভাবে তৈরি করতে এটা দেখার জন্য কি করতে হবে? ওইটা আমি পরে দেখাবো। ঠিক আছে, এটা সম্পর্কে আগে পরে আলোচনা করব, এটা এখন না। ওগুলো ডিটেলস আমি বলবো, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, বুঝছেন? এগুলা সম্পর্কে সবকিছু বলবো, কিন্তু সবকিছুর কি থাকে, একটা ধারা থাকে, তাই কি না? আপনি কি একবারেই মনে করেন যে দৌড়া শিখছেন, তা নয়। আমিও চাই না যে একসঙ্গে একবারে দৌড়াতে দেই, আপনারা মানে দৌড়াতেও পাবেন না, নিজের শরীরের ক্ষতিও করবেন। ঠিক আছে, এরকমটা তো আমি করব না। ঠিক আছে, হ্যাঁ, ওটাও আমি দেখাবো, ওটা টেনশন করতে হবে। ওকে, ওটা আমি দেখাবো। ওকে, তাহলে আমরা কি করলাম, এই ট্যাগের ভিতরে কি করলাম, একটা এইচরেপ নামে এটাকে বলে অ্যাট্রিবিউট। এটা কি? হ্যাঁ, এই অ্যাট্রিবিউট ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে এটা কি? অ্যাট্রিবিউটের ভ্যালু, বুঝছেন? লিংক তো বুঝলাম, কিন্তু এরকম অ্যাট্রিবিউট আরো অনেক আছে, ওখানে তো লিংক থাকবে না, ওখানে অন্য কিছু থাকবে, তাই না? এখানে এটাকে বলে ভ্যালু, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা তার ভ্যালু। কিভাবে দিতে হয়? ইকুয়াল দিয়ে, হয় সিঙ্গেল কোটেশন দুই পাশে, না হয় ডাবল কোটেশনের ভিতরে এটাকে দিতে হয়। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখাই, কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে এইরকম লিংক থাকে, আমরা এখানে ক্লিক করলাম, এই ট্যাবে এটা ঢুকে গেল না, কিন্তু কিছু কিছু ওয়েবসাইটে কি হয়, এটাকে অন্য ট্যাবে নিয়ে যায়, তাই কি না? এখানে ক্লিক করব, নতুন একটা ট্যাবে ঢুকে যাবে ওয়েবসাইটে, তাই হয় কিনা বলেন তো? এইখানে এইখানে কি করতে হয়, এখানে সবগুলাতেই সেম জিনিস ইউজ করা হয়। এখানে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট থাকে, টার্গেট ইকুয়াল টু সেম একটা অ্যাট্রিবিউট, এবং তারপরে কি করতে হয়, এখানে দিতে হয় আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ওকে, তো এইটা দিলে কি হয়, এটা আরেকটা অ্যাট্রিবিউট, এটা কিন্তু দেখেন স্পেস ইউজ করা আলাদা করার জন্য, ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে, আর ভ্যালুটা কি, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো এটা দিলে কি হয়, এটা দিলে যদি আমি রিলোড দেই, যেহেতু একবার এডিট করলাম, তো এটাকে অবশ্যই কি করতে হবে, সেভ করতে হবে। মাথায় রাখবেন, প্রত্যেকবার সেভ করে করে ব্রাউজারে রিলোড দেবেন। তারপর সেভ করছি, আমি রিলোড দিলাম, এবং এইখানে যদি ক্লিক করি, কি হয়ে গেল দেখেন, আমার আগের ট্যাব কিন্তু আছে এখন। আমি যদি এখানে ক্লিক করি, কি হচ্ছে? হ্যাঁ, তো অনেক রহস্যই তো আজকে ফাস্ট হয়ে গেল, যে আসলে ভাই এগুলো কিভাবে কাজ করে। এখানে ক্লিক করলাম, কোনোটাতে এইখানেই ঢোকে, কোনোটাতে নতুন ট্যাবে ওপেন হয়। ঠিক আছে, এগুলো একটা রহস্য না? যখন জানতেন না তখন একটা রহস্যই ছিল, তাই কিনা? আজকে তাহলে রহস্য উদ্ঘাটন হয়ে গেল। বলেন। হ্যালো, জি বলবেন। হ্যালো। আচ্ছা, HTML কি আপনার সেনসিটিভ ল্যাঙ্গুয়েজের মতো, যে আপনি যদি কোনো ওখানে বড় অক্ষর ইউজ করেন, সেক্ষেত্রে কোনো কি ইফেক্ট করবে সেটা? আরেকবার প্লিজ। অনেকগুলো প্রোগ্রামিং আছে না, যেটা আপনার সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলে, যেটা মনে করেন কোনো জায়গায় যেমন আমি প্লাস লিখলাম না, এই প্লাসটাকে যদি বিটা বড় হাতে লিখি, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আমার কোনো ইফেক্ট পড়বে? তো ওই একই কথা আবার বলবো, যদি আমি এখানে বড় হাতে দেই, ঠিক আছে, এবং এটা টেক্সট করে দেখি, দেখেন ওই বিষয়টা হচ্ছে যে সবকিছুর একটা ফরম্যাট আছে, লেখার একটা নিয়ম আছে, তাই কিনা? তো পুরো বিশ্ব ইউজ করে এটাকে হলো আপনার ছোট হাতের দিয়ে, বড় হাতের দিলে কাজ করে বুঝলাম, কিন্তু এটা লেখে সবাই ছোট হাতের দিয়ে। আপনি বড় হাতের
কাজ করার জন্য বড় হাতের ইউজ করলেন, সেটা তো কোনো সমস্যা নেই। কিন্তু অত একটা তো সব ক্ষেত্রে কি সেম? না না, সব ক্ষেত্রে না। এই কেস সেনসিটিভ নামে একটা জিনিস আছে, ঠিক আছে? কেস সেনসিটিভ নামে একটা জিনিস আছে, এটা প্রোগ্রামে গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিছু কিছু প্রোগ্রামে কি হয়, ম্যাক্সিমামই আর কি, কিছু কিছু না, যে একটা যদি কমাও থাকে, একটা সেমিকোলনও থাকে, যদি সি করে থাকেন ওইখানে, এটাকে কি বলে, এম্পারসেন্ট বলে এটাকে। এম্পারসেন্টটা মিসিং হলে বা যদি একটা সেমিকোলন মিসিং হয় লাইনের শেষে, পুরোটাই ইরর, ঠিক আছে? ওটার কাজ করবে না। এইখানে ইরোড দেখাবে না, এখানে শো করবে কিন্তু সঠিকভাবে কাজ করবে না, ঠিক আছে? তো এখানে কিন্তু শো করবে এটা। যদি মনে করেন যে বিটাও তুলে দেই, এটা এখানে শো করবে, বিটা তুলে দিলাম, এখানে আন্ডারস্কোরটা দিলে তো আউটপুট আসতেছে না, ব্ল্যাঙ্কের সামনে যে আন্ডারস্কোরটা আছে, আন্ডারস্কোর দিলে কাজ করবে। এটা আন্ডারস্কোর করেই দেখেন, আমি আমি আসতেছি ওখানে, আমি বিটা তুলে দিলাম, তার মানে কি এটা কাজ করবে না? অবশ্যই করবে, কিন্তু এই ওই সঠিকভাবে অ্যাকচুয়ালি এটা এখন কাজ করতেছে, এখানে টার্গেট ইউজ করলেই হয়। ওকে, তো এর কিছু সঠিক নিয়ম আছে, এই নিয়মটাকে ফলো করতে হয়, ঠিক আছে? ব্ল্যাঙ্ক ইউজ করতে হয়, সব পুরো বিশ্ব এটাকে ইউজ করে, এইভাবে ইউজ করে। সো আপনাকে ওইভাবে ইউজ করা শিখতে হবে, বুঝতে পারছেন? ওকে, তো আমাদের দেশের নিয়ম কি, রাস্তার বাম পাশ দিয়ে চলা, তাই কিনা? তো আপনি কি ডান পাশ দিয়ে যাবেন, রাস্তা হাঁটবেন? বলেন তো। হ্যাঁ, এইরকম জিনিসটা আন্ডারস্কোর দিয়ে আসে না। দেখি আমরা প্র্যাকটিক্যালি দেখবো কি হয়। এই তো আসছে, কেন কাজ করবে না? দেখেন কাজ করে ঠিকই, কিন্তু আপনি হয়তো এখানে বানান ভুল করতে পারেন। এখানে টার্গেট বানানটা দেখেন ভালো করে। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম আজকে বলেন তো? কে কে বলতে পারবেন আজকে কি কি শিখছি? 23 জন হয়ে গেল, আসলে কি যে করবো না। ভাই কোডিং করার জন্য বেসিক কিছু থাকলে বলতেন। কোডিং করার জন্য বেসিক কি, যেভাবে আগাইতে বলতেছি স্টেপ বাই স্টেপ ওইভাবে আগান, দেখবেন যে হয়ে যাবে, ঠিক আছে? আপাতত এই যে এই নোটপ্যাড প্লাস প্লাস নেওয়ার উদ্দেশ্যটা কি জানেন? যে যখন আমি ভিএস কোড বা অনেক ভালো একটা কোড এডিটর নেব, তখন বুঝতে পারবেন যে এটা আসলে কেন শেখাইছি, ঠিক আছে? তখন বলবেন যে না ভাইয়া ঠিক আছে, আপনি আসলে মানে এটা আমাদের করে অনেক উপকার করছেন বা অনেক ভালো কাজ করছেন, যে আসলে আমি যে এই স্টেপটা মানে এইভাবে করতেছি, এটা আপনাদেরই উপকার। ওকে ওকে, তাহলে হেডিং গেল, প্যারাগ্রাফ গেল, তারপর এইচটিএমএল এ আর কি কি জিনিস আছে, ঠিক আছে? ইমেজ, ঠিক আছে? একটা ওয়েবসাইটে তো অনেক ইমেজ থাকে, তাই কিনা? এটা একটা ইমেজ, এই যে এটা একটা ইমেজ, কিন্তু এই যে নিচে দেখা যাচ্ছে এটা একটা ইমেজ, ঠিক আছে? এই যে কিন্তু ইমেজ, ওকে, এই যে এটা একটা ইমেজ, এগুলো মানে কোডিং আর কি, এগুলো কিছু না, এগুলো অ্যানিমেশন করে করা আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। আচ্ছা, তো এগুলো সব ইমেজ, ঠিক আছে? এই যে একটা ইমেজ, ওকে, এগুলো ইমেজ। তো ইমেজ কিভাবে ওয়েবসাইটে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? যদি এখানে আসি, এখানে ইমেজে যদি আসি, ঠিক আছে? ইমেজ, ওকে, আচ্ছা, তো ইমেজকে আনার জন্য যে ট্যাগ ইউজ করা হয় সেটা হচ্ছে আইএমজি ট্যাগ, ওকে? কিন্তু এখানে একটা বিষয় আছে, কি বিষয়? এই আমরা এতক্ষণ যে ট্যাগ গুলা দেখলাম, এটার স্টার্ট এবং এন্ডিং আছে, স্টার্ট ট্যাগ এবং এন্ডিং ট্যাগ আছে। কিন্তু এইচটিএমএল এ কিছু কিছু ট্যাগ আছে যেটা সিঙ্গেল ট্যাগ, মানে এটা শুধু স্টার্ট আছে, এন্ডিং বলতে কিছু নেই, ঠিক আছে? তো এগুলো আছে সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? তো এগুলাতে শুধু একটাই থাকে, এটার এন্ডিং থাকে না, বুঝতে পারছেন? আচ্ছা, তো ইমেজ যদি আমি এখানে শো করাতে যাই, তাহলে অবশ্যই আমাদের একটা ইমেজ লাগবে, তাই কিনা? আমি যদি এখান থেকে কোথা থেকে একটা আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে একটা ইমেজ আনি, এখানে যদি আমি কোথা থেকে একটা ইমেজ আনি, ইমেজেস থেকে আমি এখান থেকে একটা ইমেজ কপি করে আনে বসে দিলাম এখানে, এবং ইমেজটার নাম অবশ্যই সুন্দর করে রাখতে হবে। এখানে মনে করেন যে ismail.jpg এটা দিলাম, ঠিক আছে? এবং নাম ট্রাই করবেন সবসময় মাঝে কোনো স্পেস না রাখার জন্য, এবং ছোট হাতে যদি ইউজ করা যায় বেটার হবে।
স্পেস না ইউজ করে আপনারা কি করবেন, হাইফেন বা আন্ডারস্কোর ইউজ করবেন। ঠিক আছে, হাইফেন বা আন্ডারস্কোর ইউজ করবেন। আমি কি করলাম, আমার যেইখানে index.html আছে সেইখানে সেই ফোল্ডারে আমার ইমেজ যে ফাইলটা আছে সেটা আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমি কি করলাম, আমার প্রজেক্ট ডিরেক্টরি যেখানে ইমেজটা আমাদের index.html আছে সেখানে ইমেজ আছে। তো এই img ট্যাগের যে ব্র্যাকেট ক্লোজটা আছে, মানে গ্রেটার দেন যে ক্লোজটা আছে, এইটাতে আমাদের কি হবে, একটা অ্যাট্রিবিউট হবে। কি অ্যাট্রিবিউট? এটা হচ্ছে যে ইমেজের, হ্যাঁ, SRC। ঠিক আছে, এটার অর্থটা হচ্ছে সোর্স। ঠিক আছে, তো এই সোর্স আরেকটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এইরকম এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, সেম ভাবে এটাও আরেকটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, সোর্স একটা অ্যাট্রিবিউট। তো এই সোর্সে কি করতে হয়, ইমেজটা ট্যাগ। হ্যাঁ, ইমেজটা হচ্ছে ট্যাগ, imgটা হচ্ছে ট্যাগ, এই যে img এটা হচ্ছে ট্যাগ। ঠিক আছে, আর এই সোর্সটা কি, অ্যাট্রিবিউট। ওকে, অ্যাট্রিবিউট। ঠিক আছে। ওকে। তাহলে এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা এখন কি হবে, ভ্যালুটা হবে আমার যে এই যে ইমেজের নামটা আছে ismail.jpg, তো এক্সটেনশনটা এই জন্য দরকার। ঠিক আছে, তো এটা আরেকবার দরকার পড়লো, এখানে ফাইলেও যেরকম দরকার ছিল এখানেও দরকার। তো এখানে image.jpg, ঠিক আছে, এটা পুরোটাই হচ্ছে ওর নাম। ঠিক আছে, তো এইটা যদি আমি এখানে দেওয়ার পর এই যে দিলাম সোর্স দিয়ে ওই অ্যাট্রিবিউটটা এখানে দিলাম, দেওয়ার পরে আউটপুট কোথায় ছিল এখানে। ঠিক আছে, এটা যদি রিলোড দেই তো এখানে একটা এরকম জিনিস আসছে। ঠিক আছে, এটা কেন আসছে, আমার নিশ্চয়ই নামে কোনো ভুল আছে যার কারণে এটা আসছে। তো এখানে কিন্তু ইমেজ আসে নাই। জি স্যার smile.jpg। হ্যাঁ, তো দেখেন, তো আমি কি করছি, এখানে ইমেজ ট্যাগ নিছি যার জন্য এরকম একটা বক্স আসছে। ঠিক আছে, কিন্তু ইমেজটা কিন্তু শো করায় নাই। কেন করায় নাই, আমি এখানে ভুল করছি। ঠিক আছে, এখানে নাম ছিল ismail.jpg, আমি অলরেডি বলে রাখছি যে আমার একটু মানে মাঝে মাঝে খেয়াল টেয়াল থাকে না, বুঝছেন, তো এই জন্য একটু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তো ismail.jpg দিলাম। ওকে, দেওয়ার পরে এবার কি করবো, এখানে আমি রিলোড যদি দেই, দেখেন এখানে ইমেজটা শো করছে। ইমেজ বড়, এগুলো স্টাইল করে সিএসএস দিয়ে ঠিক করতে হয়, যেহেতু আমরা সিএসএস এ আসিনি এখনো। যখন আমরা সিএসএস করবো তখন অবশ্যই এটা দেখবো। ঠিক আছে, তাহলে এই ওয়েবসাইট গুলাতে এই যে ইমেজ গুলা শো করানো আছে, এগুলো এইভাবেই শো করানো আছে। ঠিক আছে, সোর্স ইউজ করে। ওকে, আচ্ছা, তো মনে করেন যে আমি কোনো কারণে সোর্সের ভুল করছি। ঠিক আছে, তো এটা ভুল করলাম, ভুল করলে কি আসবে, এখানে জাস্ট শুধু এইটা জিনিস আসবে, এই যে এরকম একটা বক্স আসবে, ইমেজের একটা আইকন আসবে। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, কি আছে, ALT, অল্টারনেটিভ। ঠিক আছে, মানে কোনো কারণে মনে করেন যে ইমেজটা আমার পায় নাই, তখন ইমেজের বদলে আমি চাচ্ছি ইমেজের যে ইমেজটা কি রিলেটেড, যেমন স্মাইলি বেবি। ওকে, এটা দিলাম। ওকে, তো এইটার মিনিংটা অর্থ ওই ছবিটাই তো বোঝাইছে, তাই না, ছবিটাতে যা বোঝাইছে তাই অ্যাকচুয়ালি এটা আমি লিখলাম। তো কোনো কারণে ইমেজটা আমার এখানে শো করলো না, তার ভিতরে তার বদলে এই অল্ট একটা শো করবে। ঠিক আছে, দেখেন স্মাইলি বেবি। ঠিক আছে, আর যদি ইমেজটা শো করে তখন আর ওইটা থাকবে না। ঠিক আছে, দেখেন স্মাইলি বেবি লেখাটা কোথাও পাবেন না, রাইটে বা লেফটে যেখানেই যান না কেন এটা পাবেন না। ওকে, তো এটা হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো এটা কি হলো, আরেকটা অ্যাট্রিবিউট। ভালো কথা বলি তো, এই জন্য আপনাদের আজকে প্রথম ক্লাসেই আমি